আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে? সাজ্জাদ হোসেন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো,
হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? হ্যালো, নিলয় কনফার্ম করতে যে আমাকে শোনা যাচ্ছে, হ্যাঁ? কিন্তু ছাত্র হলো 2 জন মাত্র, আর কেউ তো নাই। আমরা কি ক্লাস কন্টিনিউ করব? আমাদের স্টুডেন্টের সংখ্যা যদি আরো কয়েকজন না হয় তাহলে তো আমরা দেখি আরো 5-7 মিনিট, অ্যাটলিস্ট 8-10 জন স্টুডেন্ট না হলে তো ক্লাস 5 জন হয়েছে, আর আমরা একটু দেখি 10 মিনিট। হ্যাঁ, কনফার্ম। বিল অফ এন্ট্রি বাড়াইছেন কোনো, নাকি আগের কটাই রিয়ারেঞ্জ করছেন? না 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 স্যার, একটা বাড়ছে স্যার। তো ওইটা সেই আমি আপনার দিতেছি। আচ্ছা, ওইটা দিয়ে দেন তাহলে, ওইটা দিলে একসাথে ওইটা দিলাম। হ্যাঁ হ্যাঁ, একবার মোটামুটি এখন এখন যেটা দিচ্ছি স্যার মোটামুটি এখন ঠিক ওকে, আছে। ওকে, ওকে। তো এই কাটিং মেশিন শব্দটা মানে মেশিন কিনে আনি বিক্রি করছে, এই তো? হ্যাঁ হ্যাঁ। কাটিং মেশিন লেখা, মানে আপনাদের মেশিন না, ওটা কিনে বিক্রি করছেন? না না না, এই মেশিনটার নামটা কাটিং মানে
হ্যালো। আমরা ক্লাস শুরু করতে চাচ্ছি। আপনারা দুইজন একটু সাড়া দেন। আপনারা শুনতেছেন কিনা আমাকে, কি অবস্থা? আপনাদের মাইক্রোফোন অন করে কথা বলতে পারেন। শোনা যাচ্ছে কথা আমার? মোহাম্মদ আবু বকর, আমাকে শুনতে পাচ্ছেন? আবু বকর, আবু বকর আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। মোহাম্মদ আলাউদ্দিন, আমাকে শুনতে পাচ্ছেন? আলাউদ্দিন আছেন? আবু বকর আছেন? সাজ্জাদ হোসেন? আবু সাইদ আমাকে শুনতে পাচ্ছেন? আবু সাইদ? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। কিন্তু অন্য কেউ সাড়া পাচ্ছি না কেন? এরা কি জাস্ট কানেক্টেড হয়ে অন্য কাজে ব্যস্ত এরকম নাকি? মহিবুর রহমান, মহিবুর রহমান আছেন? মোহাম্মদ আবু বকর? আপনারা 9 জন কানেক্টেড হয়েছেন, কিন্তু আমি একজনের থেকেই শুধু, একজন দুইজন নিলয়, দুইজনের থেকেই শুধু সাড়া পেলাম। এরকম হলে কেমনে ক্লাস হবে বলেন? যে আপনাদের এন্ডে কোনো প্রবলেম আমি জানি না। জান্নাতুন নাই, বুঝতে পারছেন আপনারা? 21। স্যার, আমরা 7টা 30 পর্যন্ত অপেক্ষা করি। তো তাও অপেক্ষা সাতটা করছি কেন? তিরিশে স্যার শুরু করেন। তারা কোথায়? এই যে 9 জন যে কানেক্টেড, এই 9 জন মানুষ তো রেসপন্স করবে। না হলে তো আমাকে আইসিএবি তে জানাই দিতে হবে যে এরা কানেক্টেড হয় কিন্তু আসলে ক্লাস করে না। সাজ্জাদ হোসেন, শোনা যাচ্ছে আমাকে?
হ্যালো, আপনারা কি আমাদের Yes. আপনারা কি আমাদের সিনপসিসটা দেখতে পাচ্ছেন? প্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। জিয়াউল হক, মহিবুর রহমান, রেসপন্স নাই। হ্যাঁ? জান্নাতুল নাইম, রেসপন্স নাই। মোহাম্মদ আবু বকর, সাজ্জাদ হোসেন, আচ্ছা ঠিক আছে, আপনার দুই একজন যেহেতু সাড়া দিচ্ছেন, আমি ক্লাস শুরু করছি। তবে আমার কাছে খুব মনে হচ্ছে না যে আপনারা অ্যাটেন্টিভলি ক্লাসে আছেন। এটা আমার কাছে মনে হলো এটা আমাদের কমন একটা কমপ্লেইন আইসিবিতে আছে। অনলাইনে ক্লাস হলে এটা অনেকেই এটার সাথে কানেক্টেড হয় শুধু, কিন্তু ক্লাসে রিয়েলি পার্টিসিপেট করে না। ঠিক আছে, ওকে, আমি টিভির সাথে কথা বলবো এ ব্যাপারে। আমরা গত এক্সামে এই কোশ্চেনটাই আসছে। গত এক্সামে লাস্ট এক্সামে যেটা প্রহিবিশন অফ পেমেন্ট অফ ডিভিডেন্ড, এই সেকশনটাকে করে কোশ্চেন আসছে। অন্তত সহজ, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। গত ক্লাসে কি কেউ ছিলেন আপনারা? ছিলাম তো স্যার। হ্যাঁ, গত ক্লাসে এই ফাইন্যান্স কোম্পানি অ্যাক্টের এই সেকশনটা প্রহিবিশন অফ ডিভিডেন্ড, ফাইন্যান্স কোম্পানি যদি ডিভিডেন্ড দিতে চায়, তাহলে ডিভিডেন্ড দিতে চাইলে ফাইন্যান্স কোম্পানি ডিভিডেন্ড দিতে চাইলে এখন কিছু বিধিনিষেধ আছে। এক নম্বরে হলো ইনিশিয়াল এক্সপেন্সেস, অর্গানাইজেশনাল এক্সপেন্সেস, সেল অফ শেয়ার অফ এজেন্ট, কমিশন, লসেস, এগুলি সব সেট আপ করে তারপরে এটা ডিভিডেন্ড দিতে পারবে। আর একটা হলো রিজার্ভ মেনটেন করে, তার যে রিজার্ভ রাখার কথা আমরা পড়িয়েছি, যে সেই রিজার্ভ বাদ দেওয়ার পরে বাকিটা, এইটা দিয়ে একটা অঙ্ক তৈরি করে দেওয়া হয়েছে যে তার প্রফিট কত, এই জাতীয় বিভিন্ন খরচ দেখানো হয়েছে, এবং অ্যাকচুয়ালি সে ডিভিডেন্ড দিতে পারবে কিনা, কত টাকার উপরে ডিভিডেন্ড দিতে পারবে, এই বিষয়টা গত পরীক্ষা আসছে। খুবই ইজি একটা কোশ্চেন। যাই হোক, আমরা এখানে সেকশনটা আমাদের গত ক্লাসে আলোচনা হচ্ছিল। তারপরে হলো বোর্ড সংক্রান্ত একটা আলোচনা, যে বোর্ড অফ ডাইরেক্টর কেমন হবে, সংখ্যা, কম্পোজিশন, এগুলি নিয়ে সেকশন 14। মেমোরেন্ডাম এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে ফাইন্যান্স কোম্পানির যাই থাকুক না কেন, ফাইন্যান্স কোম্পানির বোর্ডের সংখ্যা হবে 15 জন, ইনক্লুডিং at least 2 directors, independent directors। ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর সহ ফাইন্যান্স কোম্পানিতে সদস্য সংখ্যা হবে 15 জন। 15 জন ম্যাক্সিমাম, এর থেকে কম হতে পারবে, কিন্তু 15 জনের বেশি হতে পারবে না। এখানে স্যার ইনক্লুডিং চেয়ারম্যান যা আছে সব। সব হ্যাঁ, চেয়ারম্যান, এমডি, ডাইরেক্টর সব মিলে, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর সব মিলে 15 জন। 15 জনের তাহলে বেশি। স্যার বোর্ড অফ ডিরেক্টর মানে মিনিমাম, তাহলে 15 জনের যদি বাইরের ইন্ডিপেন্ডেন্ট দুইজন থাকে তাহলে 13 জনের বেশি হতে পারতেছে না। হ্যাঁ, যদি 2 জন নেন তো 13 জন হলে তো 2 জনে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর কভার করবে না। ইন্ডিপেন্ডেন্ট না স্যার, ডাইরেক্টর 3 জন লাগবে। আমরা এটা 3 জন। এর আগে একদিন ক্লাসে 150 স্যার, 5 প্রতি 5 জনে একজন, এরকম একটা ইয়ে ছিল। সেটা ইনক্লুডিং ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। হ্যাঁ, তাহলে আপনার সেই ক্ষেত্রে যদি 3 জন লাগবে বুঝতে পারছি ইন্ডিপেন্ডেন্ট স্যার। ডাইরেক্টর, হ্যাঁ 3 জন। জি স্যার, 15 জন যদি হয় তাহলে 5 12 জনে, জন, 12 জন আর তাহলে 3 জন স্যার। তাহলে 5 আর মানে সেই ক্ষেত্রে লাগবে কয়জন? 10 জনে যদি স্যার মিনিমাম 2 জন হয় স্যার,
10 জনের ভিতরেই 2 জন লেগে যাবে মানে জি ইনক্লুডিং। স্যার তো জি সেই ক্ষেত্রে 15 জন হলে 3 5 15 না? 3 জন লাগবে স্যার জি স্যার হ্যাঁ 3 জন লাগবে। 13 জন হলেও 3 জন লাগবে, 12 জন হলেও 3 জন লাগবে, কেমন? স্যার ইন্ডিপেন্ডেন্ট 10-এর ডাইরেক্টর। বেশি হইলেও 3 জন লাগবে। হ্যাঁ 10 এর বেশি হলে 3 জন লাগবে, রাইট। তাহলে আমরা এটা বুঝতে পারলাম ক্লিয়ারলি। কিন্তু এটা অন্যান্য জায়গায় ভিন্ন, যেমন কোম্পানির ক্ষেত্রে এরকম বলা নাই। বোর্ড অফ ডাইরেক্টরস 20 বলা আছে যে মিনিমাম এত, ম্যাক্সিমাম 5, ম্যাক্সিমাম 20। কিন্তু এটা ফাইন্যান্স কোম্পানির স্পেশালিটি হলো ওই 20টা থাকলো না, এটা হয়ে গেল 15 এর মধ্যে সীমাবদ্ধ। অ্যাপয়েন্টমেন্ট অফ ডাইরেক্টরস, এটা বোধহয় আমরা গত ক্লাসে ফ্যামিলি মেম্বারশিপ এইসব নিয়ে আলোচনা করেছিলাম, এটা আমরা একটু স্কিপ করে যাই। এই আলোচনাটা গত ক্লাসে হয়ে গেছে ডাইরেক্টর সংক্রান্ত। টেনিউর অফ ডাইরেক্টরশিপ, এটাও বোধহয় আলোচনা হয়েছিল। ভ্যাকেশন অফ দ্য পজিশন অফ ডাইরেক্টর, টেনিউরটা আলোচনা হয়েছিল। টেনিউরটা আমরা একটু আলোচনা করি যে একজন ডাইরেক্টর কতদিন থাকতে পারবে, হ্যাঁ তার কতদিনের মেয়াদ হবে। এনিথিং করে দেখো, the term of office of a director of a finance company shall be 3 years after coming into force of this act. তাহলে প্রথম হলো 3 বছরে একটা টেনিউর, একটা টার্ম। তাহলে 3 ইয়ার্স, আমরা এটাকে যদি একটু নোট করি যে অফিস একটা ডাইরেক্টর টার্ম হচ্ছে 3 ইয়ার্স এক টার্ম, হ্যাঁ 3 ইয়ার্স। তাহলে অ্যাপয়েন্টমেন্ট হলে তো অফিসের তার টার্ম হচ্ছে 3 ইয়ার্স। এখন সে থাকতে পারবে কতদিন? নো ডাইরেক্টর শ্যাল হোল্ড অফিস ফর মোর দেন 3 কনজিকিউটিভ টার্ম ফর মোর দেন 9 ইয়ার্স। একদম ক্লোজ করে দেওয়া হলো। তার মানে 3 ইয়ার্স একটা টার্ম যাওয়ার পরে সে তো ডেফিনেটলি রোটেশনে রিটায়ার করবে। রিটায়ার করে যদি রিইলেক্টেড হয়, যদি সে কোয়ালিফাইড হয় এবং রিইলেক্টেড হয়, তাহলে সেকেন্ড টার্ম থাকবে। সেকেন্ড টার্মের পরে আবার 3 বছর, 3 বছর পরে সে আবারও যদি রিইলেক্টেড হয়, তারপরে যদি আবারও রিইলেক্টেড হলে আবার 3 বছর, তাহলে চলে গেল 9 বছর। এই 9 বছরের বেশি থাকতে পারবে না, 3 কনজিকিউটিভ টার্ম, পরপর 3 বছর। এখন যদি গ্যাপ দেয় না, সেটার ব্যাপারে বলা হবে। প্রোভাইডেড দ্যাট if he holds the position of director 3 consecutive terms, he will be eligible for election for the position of director after expiry of 3 years from the date of completion of the third term. এটা বলে দিল যে যদি 3 বছর পর 3 টার্ম যদি পর থাকে 9 বছর, তাহলে সে একটা টার্ম যদি গ্যাপ দেয়, অর্থাৎ 3 ইয়ার্স গ্যাপ দিয়ে আরো 3 ইয়ার্স গ্যাপ দিয়ে, তাহলে ফিফথ টার্মে সে আবারও কিন্তু রিইলেক্টেড হতে পারবে। কেমন? রিইলেক্টেড হতে পারবে আবার 3 ইয়ার্স। ওই ক্ষেত্রে আবার সেই 9 বছরের প্রশ্ন আসবে, এরকম বিষয়টা দাঁড়াবে। 9 ইয়ার্স যখন হয়ে যাবে আফটার কামিং ইনটু ফোর্স অফ দি অ্যাক্ট, ইমিডিয়েটলি আফটার দ্য এক্সাম দি পোস্ট উইল বি ভ্যাকেন্ট। ইম্পর্টেন্ট একটা কথা। সব জিনিস আপনাদের ওই ছোট ছোট জুড়ি কোশ্চেন হিসাবে এগুলি থাকে। তাহলে 3টা দেখেন, এইটা দিয়েই কিন্তু একটা কোশ্চেন তৈরি করে দেওয়া যায়। একটা ডাইরেক্টরের অ্যাপয়েন্টমেন্ট ডেট ধরে তার টার্ম, তার ভ্যালিডিটি, এইসব বিষয় নিয়ে কোশ্চেন তৈরি করা যায়। যে আমরা জানলাম যে প্রথম অ্যাপয়েন্টমেন্ট হলে সে যদি ইলেক্টেড হয় তাহলে সে সেকেন্ড টার্ম, ফার্দার ইলেক্টেড হলে থার্ড টার্ম, 9 বছর হয়ে গেল। এরপরে আর সে ইলেকশন করতে পারবে না 3 বছর না যাওয়া পর্যন্ত। 3 বছর যখন যাবে, সে আবার কিন্তু ইলেকশন করতে পারবে। ইলেক্টেড হলে আবার তার নতুন করে আবার সে ডাইরেক্টর হিসেবে ধারাবাহিকতা চলবে। এখন প্রশ্ন হলো, আমরা জানলাম, প্রশ্ন হলো যদি এই আইন হওয়ার আগে
যদি অলরেডি কারণ 9 বছর হয়ে যেয়ে থাকে বা 10 বছর হয়ে যায়, তাহলে কি দাঁড়াবে? তাহলে এই আইন হয়ে গেলে, আইন হওয়ার সাথে সাথে যদি কারোর 9 বছর হয়ে যায়, সেটাও কাউন্টেবল হবে। সেটা তাহলে সে তার পজিশন অটোমেটিক খালি হয়ে যাবে, অটোমেটিক খালি হয়ে যাবে। কেমন আছে ব্র্যাকেট, অফিসটা খালি হয়ে যাবে। তাহলে এই 3টে বিষয় আমাদের একটু মাথায় রাখলে ডাইরেক্টরের টেনুর নিয়ে আমাদের মোটামুটি একটা ধারণা ক্লিয়ার হবে। The resignation of any director of finance company shall not effect without the consent of the board. Resignation যদি দেয়, কোন ডাইরেক্টর যদি রেজিগনেশন দেয়, shall not be effective without the consent of the board of directors of lending finance company or bank if the board of any finance company does not continue as a director for a specific period in accordance with the defaulter will be identified as a borrower until the date is এইটা হলো অন্য কথা। তো এটা এখানে কিভাবে আসলো? Resignation of the director of the debtor finance company, হ্যাঁ, ফাইন্যান্স কোম্পানিতে থেকে লোন নিয়েছে এমন কোন কোম্পানি, ফাইন্যান্স কোম্পানি থেকে লোন নিয়েছে এমন কোন কোম্পানি, যেমন এবিসি টেক্সটাইল মিল, সে ফাইন্যান্স কোম্পানি থেকে লোন নিল। লোন নেওয়ার পরে তাহলে shall not be effective, এখন উনি যদি রিজাইন করেন, লোন নিলেন ওই কোম্পানি, যে কোম্পানি লোন নিল, shall not be effective without the consent of the board of directors of lending company or the bank, and even if the director of finance company does not continue as a director, মোট কথা হলো যে কোনো ব্যাংক কোম্পানির থেকে যদি কোনো কোম্পানি লোন নেয়, সেই কোম্পানির কোনো ডাইরেক্টর ব্যাংক কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টরস এর অনুমতি ছাড়া তার রেজিগনেশন কার্যকরী হবে না। কেমন? The defaulter মানে will be স্যার, এই যে identified. অন্য কোনো কোম্পানির ডাইরেক্টর, উনি হচ্ছে ফাইন্যান্স কোম্পানি থেকে লোন নিল, এখন হ্যাঁ, উনি রেজিগনেশন করতে চাইতেছে, এই জন্য ফাইন্যান্স কোম্পানির একটা পারমিশন লাগবে। পারমিশন লাগবে, তা না হলে উনি ওই কোম্পানির থেকে রিলিফ পাবেন না ডাইরেক্টর হিসেবে, ওই রেজিগনেশন ওনার কোম্পানিতে কার্যকরী হবে না। আচ্ছা, কিন্তু এই জায়গায় সেকশনটা, the provision of the shall not apply to the director appointed by the government, তবে যদি কোনো গভর্নমেন্ট অ্যাপয়েন্টমেন্ট করে এই কোম্পানিতে, সেক্ষেত্রে যে বাংলাদেশ ব্যাংক, তাহলে এই এই আইনটা কার্যকরী হবে না। অর্থাৎ গভর্নমেন্ট অ্যাপয়েন্টমেন্ট করলে, গভর্নমেন্ট উইথড্র করলে ডাইরেক্টর, সেই ক্ষেত্রে এই ধারাটা কার্যকরী হবে না। মূল কথা হলো টেনিউর 1, 2, 3, এই তিনটা কথা টেনিউর নিয়ে। প্রথম হচ্ছে 3 বছরে একটা টার্ম, ডাইরেক্টর 3 বছর টার্ম ইউজ করতে পারবে। 3 টার্মের পরে একটা টার্ম গ্যাপ দিলে আবার সে নতুন হিসেবে গণ্য হবে, এবং বাই দিস টাইম যদি তার 3 টার্ম অলরেডি হয়ে থাকে, তাহলে অটোমেটিক তার পোস্ট খালি হয়ে যাবে, সে ডাইরেক্টর হিসেবে কাজ করতে পারবে। এটা হলো মূল কথা সেখানে। কিছু কিছু কাজ ফাইন্যান্স কোম্পানির ডাইরেক্টর কিছু কিছু কাজ যদি করে, তাহলে তার পোস্ট খালি হয়ে যাবে। সেকশন কোম্পানি আইনে আছে 108 ধারা, 108 ধারা, সেটাও কিন্তু ফাইন্যান্স কোম্পানির জন্য কার্যকরী, কারণ এটাও তো একটা কোম্পানি। 108 ধারা, ওখানেও আমরা পড়িয়েছি আপনাদেরকে কোম্পানি আইনের, যে ফাইন্যান্স কোম্পানি কোন কোন কোম্পানির ডাইরেক্টর, কোন কোম্পানির ডাইরেক্টর 108 ধারায় কিছু কাজ করলে তার কিন্তু পোস্ট খালি হয়ে যায়, আপনাদেরকে পড়িয়েছি। সেগুলিও এখানে কার্যকরী,
এডিশনালি ফাইন্যান্স কোম্পানি ডাইরেক্টর এই জাতীয় আরো কিছু বিষয় আছে এখানে, এটা ফাইন্যান্স কোম্পানি সংক্রান্ত কিছু বিষয়, এগুলি করলেও তার পজিশন খালি হয়ে যাবে। বেশ কিছু রেগুলেশন, আমরা দু একটা রেগুলেশন একটু দেখি। নিম্নলিখিত কাজে তার পজিশন খালি হয়ে যাবে। তো এখন আমরা সেই কাজগুলি দেখি। দি ডিফল্টার ইজ আইডেন্টিফাইড অ্যাজ এ debtor or fails to pay his dues as surety. এখন পোস্ট খালি হয়ে যাবে যদি সে ডিফল্টার হয়, যদি সে if he is a bank defaulter, হ্যাঁ, identified as the debtor or fails to pay his dues as surety, বা কোনো কোনো জামানত জামিনদার থাকে, গ্যারান্টর থাকে কোনো লোনের বিপরীতে, তাহলে সেই লোনটা যদি খেলাফি হয়ে যায় তাহলে এই ডাইরেক্টরের পোস্টটা কিন্তু খালি হয়ে যাবে। তার মানে কোনো খেলাফি ঋণের ডাইরেক্টর, খেলাফি ঋণের ডাইরেক্টর কোনো ফাইন্যান্স কোম্পানিতে ডাইরেক্টর হতে পারে না। সুতরাং তিনি যেখান থেকে এই ব্যাংক থেকে লোন নেক আর অন্য ব্যাংক থেকে লোন নেক, তিনি যদি খেলাফি হয়ে যান অথবা কোনো লোনের বিপরীতে উনি যদি গ্যারান্টি দিয়ে থাকে, বা উনি কোনো লোনের বিপরীতে উনি যদি জামিনদার থেকে থাকে, সিকিউরিটি হলো জামিনদার, জামিনদার থেকে থাকেন, তাহলেও কিন্তু ওনার পজিশন খালি হয়ে যাবে, অটোমেটিক খালি হয়ে যাবে, এটা কিছু করা লাগবে না। বাই অপারেশন অফ ল causes financial loss or loss of interest of the company. এই ফাইন্যান্স কোম্পানির ডাইরেক্টর যদি কোম্পানির ফাইন্যান্সিয়াল লস করে তার কোনো কারণে, তার ডিউ ডিলিজেন্সের কারণে, যদি উনি যেটা টু দ্য ডিউ ডিলিজেন্স ইন দ্য পারফরমেন্স অফ দ্য ডিউটিস অ্যাসাইন টু হিম, তাকে যে কর্ম দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালন করতে যে সে যদি তার ইচ্ছাকৃত ভাবে কোনো অন্যায় অপরাধের কারণে যদি আর্থিক প্রতিষ্ঠানের ক্ষতি হয়, তাহলেও তার পোস্ট খালি হয়ে যাবে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক নোটিশ করতে পারে যে তুমি এই টাকাটা দিয়ে দাও। সেই ক্ষেত্রে যদি সে যে নির্ধারিত টাইম, তাকে যে টাইম দেওয়া হলো ফেজ টু পে উইদিন দা 2 months অফ রিসিপ্ট অফ দা নোটিস, যদি সে 2 মাসের মধ্যে, নোটিস পর 2 মাসের মধ্যে সে যদি টাকা পরিশোধ না করে, দি পজিশন অফ দ্য ডাইরেক্টর শ্যাল বি ভ্যাকেটেড উইথ ইমিডিয়েট ইফেক্ট, পজিশন খালি হয়ে যাবে। If a person receives a notice, সাবসেকশন 1, এই যে যেটা বললাম যে তার জন্য কোনো লস বা পেমেন্ট ডিউ থাকে, তার জন্য নোটিশ দেয়, he may within 30 days receipt of the notice he shall he has any statement on the matter concerned, send such statement in writing to Bangladesh Bank and a copy the finance company issuing notice. অথবা এরকম নোটিশ পাইলে সে বাংলাদেশ ব্যাংকে কোনো বক্তব্য থাকলে বক্তব্য দিবে, কোম্পানিকে জানিয়ে বক্তব্য সে পেশ করতে পারে। Bangladesh Bank procedure আর কি, হ্যাঁ, procedure, Bangladesh Bank shall give its decision within 15 days. The decision of the Bangladesh Bank shall be the final. এই সেকশনের মূল যে কথাটা, এগুলি হলো রুলস রেগুলেশন, হ্যাঁ, ভ্যাকেশনের নিয়ম নীতি। If the office of the director becomes vacant under subsection, he shall not be a director of any finance company within 1 year. মানে এই সেকশন 17 ধারায়, সেকশন 17-তে কোনো ডাইরেক্টরের পোস্ট যদি খালি হয়, তাহলে বাংলাদেশে অন্য কোনো ফাইন্যান্স কোম্পানিতেও সে ডাইরেক্টর হতে পারবে না উইদিন 1 year ফ্রম দ্য ডেট অফ ফুল পেমেন্ট অফ দ্য, মানে 1 বছরের মধ্যে, হ্যাঁ, সে 1 বছরের মধ্যে সে কোথাও আর ডাইরেক্টর হতে পারবে না। মূল কথা হলো এখানের সেকশনের ব্র্যাকেট হবে, প্রথম হলো সে যদি ডিফল্টার হয়, জামিনদার হিসাবে হোক বা বড়োয়ার হিসাবে হোক,
অথবা তার কার্যকলাপের যদি ফাইন্যান্স কোম্পানি, এখানে এই উপরের দুইটা সেকশন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে এই সাবসেকশন গুলি, যে এইটার জন্য তার পজিশন খালি হয়ে যাবে। আর এছাড়া 108 ধারা যেটা ব্যাংক, যেটা কোম্পানি আইনে আমরা পড়ে আসছি, সেটা তো থাকবেই। Restriction on appointment of CEO and other officers. বাংলাদেশ ফাইন্যান্স কোম্পানির সিইও নিয়োগের ব্যাপারে, সিইও অথবা কোনো অফিসার নিয়োগের ব্যাপারে কিছু বিধিনিষেধ ফাইন্যান্স কোম্পানির মধ্যে নিয়ে আসা হয়েছে। আগে এইগুলি নোটিফিকেশন আকারে থাকতো, কিন্তু এটা আইনের মধ্যে নিয়ে আসা হয়েছে, সিইও নিয়োগ সংক্রান্ত, অন্য অফিসার নিয়োগ সংক্রান্ত। দেখি আমরা একটু কি আইন আছে। ফাইন্যান্স কোম্পানি shall appoint one managing director or CEO, সিইও বলেন আর এমডি বলেন, একজনকে নিয়োগ করবে ফাইন্যান্স কোম্পানিতে, প্রায়র অ্যাপ্রুভাল। হ্যাঁ, আমরা রেড কালার করে রাখছি বাংলাদেশ ব্যাংক। আপনারা ফাইন্যান্স কোম্পানির এমডি অথবা ফাইন্যান্স কোম্পানির সিইও, আপনি যে নামেই ডাকেন, যদি নিয়োগ করেন তাহলে বাংলাদেশ ব্যাংকের পারমিশন নিয়ে তারপরে নিয়োগ করবেন। He shall be entrusted with the overall management of the company, of the finance company. পুরো ওভারঅল দায়িত্ব তার থাকবে। হ্যাঁ, পুরো এমডি হিসেবে তার সব দায়িত্ব থাকবে, ম্যানেজমেন্ট অপারেশন সব তার আন্ডারে থাকবে। তো বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে তাকে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, এটা হলো মূল কথা। সিইও shall not be relieved, dismissed, removed without the prior approval of বাংলাদেশ ব্যাংক। ওনার নিয়োগ যেমন ভাবে, ওনার নিয়োগ যেমন ভাবে নিয়োগ যেমন বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে নেওয়া হচ্ছে, ঠিক তেমনি ভাবে ওনাকে যদি আবার রিলিভ করে দেওয়া হয়, টার্মিনেট করা হয়, ডিসমিস করা হয়, রিমুভ করা হয়, চাকরির থেকে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আবার ইয়ার পারমিশন লাগবে। ওনাকে যদি বাদ দেওয়া হয়, ডিসমিস করা হয়, রিমুভ করা হয় এনিওয়ে, তাও বাংলাদেশ ব্যাংকের পারমিশন লাগবে। সুতরাং ওনার রিমুভালও বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া রিমুভাল হবে না, বাংলাদেশ ব্যাংকের পারমিশন লাগবে। The office of CEO of a finance company shall not be vacant for more than 3 consecutive months. এবার হচ্ছে এমডি সাহেব কোনো কারণে রিজাইন দিলেন, চলে গেলেন, রিলিভ হলেন, ডিসমিস হলেন, যাই হোক, তো ওনার পজিশনটা খালি হয়ে গেল। তো বলা হচ্ছে যে ওনার পজিশন খালি হলে পর 3 মাস এর বেশি, পর 3 মাসের বেশি ওনার পোস্ট খালি রাখা যাবে না, এমডি নিয়োগ করতে হবে 3 মাসের মধ্যে, পর 3 মাস। কিন্তু এমন হতে পারে 2 মাস খালি গেল, আবার এমডি নিয়োগ করছেন, আবারও চলে গেল, আবারও 2 মাস, এরকম হতে পারে। কিন্তু কনজিকিউটিভ পর 3 মাস এমডির পোস্ট খালি রাখা যাবে না, এর ভিতরে এমডি নিয়োগ করতে হবে। 3 মাসের ভিতরে আপনি যদি নিয়োগ করতে না পারেন, কি করবেন? 3 মাসের ভিতরে আপনি এমডি নিয়োগ করতে পারলেন না, বাংলাদেশ ব্যাংক মে অ্যাপয়েন্ট অ্যান অ্যাডমিনিস্ট্রেটর to perform the duties of the CEO of the said company, and the said company shall bear the cost of his salary and benefit. সেই ক্ষেত্রে চাইলে বাংলাদেশ ব্যাংক একজন প্রশাসক নিয়োগ করে দিতে পারে, এবং এই প্রশাসকের বেতন ওই কোম্পানি পেমেন্ট করবে। If an officer of finance company is dismissed from office due to embezzlement, fraud, corruption, forgery, moral lapses, he shall not be eligible for employment in any finance company. হ্যাঁ, দেখেন, কেউ যদি ফাইন্যান্স কোম্পানিতে চাকরি করে করাপশন, ফোরজারি, চুরি, এই সব কোনো অন্যায় অপরাধের কারণে তার যদি চাকরি চলে যায়, যেমন তহবিল তসরুপ, এসবের কারণে তার যদি চাকরি চলে যায়, তাহলে বাংলাদেশে সে আর কোনো ফাইন্যান্স কোম্পানিতে চাকরি করতে হবে না। এই একটা হলো অফিসারদের সংক্রান্ত। একটা ফাইন্যান্স কোম্পানির কোন অফিসার টার্মিনেটেড হয় যদি করাপশন, ফ্রড, ফোরজারি এইসব কারণে, মোরাল টার্পিটিউড, মোরাল ল্যাপসেস, তাহলে সে বাংলাদেশে আর কোনো ফাইন্যান্স কোম্পানিতে চাকরি করতে পারবে না। আর বাকি সবই সিইওর কথা,
সিইওর নিয়োগ বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভাল লাগবে। সিইও কে টার্মিনেট করা যাবে না, ডিসমিস করা যাবে না বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া। রিলিফ দেওয়া যাবে না, সে যদি রিজাইন করে রিলিফ দেওয়া যাবে না, তাকে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে। আর 3 মাসের ভিতরে সিইও নিয়োগ করে ফেলতে হবে। 3 মাসের চেয়ে বেশি যদি দেরি করে তাহলে বাংলাদেশ ব্যাংক একজন প্রশাসক নিয়োগ দিয়ে দিতে পারে। আপনাদের কাছে কঠিন মনে হচ্ছে? কি অবস্থা? কঠিন না স্যার, তবে একটু মনে রাখতে পড়তে হবে হবে আর আর কি, মনে রাখার জন্য স্যার। হ্যাঁ, দেখেন আপনাদের জন্য একটু বিভিন্ন জায়গায় জায়গায় আমি একটু লাল কালার করে দিছি, জায়গায় একটু সংখ্যা লিখে দিচ্ছি যাতে করে আপনারা স্যার, এটা ভালো হয়েছে, মনে গুরুত্বপূর্ণ রাখতে পয়েন্ট পারেন। গুলা। মানে দেখেন, এই যে এইটা দিয়ে একটা প্রশ্ন তৈরি হতে পারে। আগেরটাও যেমন বললাম ভ্যাকেশন কি করলে, এটা দিয়ে একটা প্রশ্ন হতে পারে। তার আগের একটা বললাম যে ডাইরেক্টর সংক্রান্ত নিউর কি হবে, সেটা দিয়ে একটা প্রশ্ন হতে পারে। একটা প্রশ্ন তৈরি করা যায়, এটা দিয়ে একটা একটা অবস্থা তৈরি করা যায়। একজন সিইও তিনি এরকম করেছেন, টার্মিনেট করছে বোর্ড অফ ডাইরেক্টরস। এখন এটা ভ্যালিড হবে কিনা? ভ্যালিড হবে না until বাংলাদেশ অ্যাপ্রুভ, until বাংলাদেশ ব্যাংক অ্যাপ্রুভস দ্য টার্মিনেশন। কমার কি ব্যাপারগুলি। স্যার তবে এই ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, যে যাই কথা বলা থাক, যদি বলে যে কনসেন্ট অফ বাংলাদেশ ব্যাংক, মানে যেহেতু প্রাইম রেগুলেটর, তাইলে এটা রাইট। বেশিরভাগ ক্ষেত্রেই তাই, কারণ সে তো আসলে রেগুলেটর, তো লাইসেন্সিং রেগুলেটর, সে লাইসেন্স দিয়েছে। আর এই আইনটা বাংলাদেশ ব্যাংকের অধীনেই পরিপালিত হবে, সেই সবকিছু দেখভাল করবে। সুতরাং সব জায়গায় বাংলাদেশ ব্যাংকের একটু ইয়া লাগানো আছে। পাওয়ার অফ বাংলাদেশ ব্যাংক টু রিমুভ চেয়ারম্যান, ডাইরেক্টর, সিইও, এইটা এক সময় খুব পরীক্ষা আসতো, একদম রেগুলার পরীক্ষা আসতো, 1 বছর পর পর আসতো এক সময়। এটা এই আইনটা অ্যাকচুয়ালি আর একটা পাওয়ার অফ বাংলাদেশ ব্যাংক সুপারসিভ বোর্ড অফ ডাইরেক্টরস, এটাও পরীক্ষা আসতো, হয় একবার এই উপরেরটা না হলে নিচেরটা সময়। তো এটা ছিল ব্যাংক কোম্পানি আইনের ফুল সেকশন যেগুলো পরীক্ষা। তো এটা ফাইন্যান্স কোম্পানিতে ফাইন্যান্স কোম্পানি একটা নিয়ে আসা হয়েছে। এটা অ্যাকচুয়ালি ব্যাংক কোম্পানিতে এই সেকশনগুলি ছিল। তবে এখানে যদি আপনি পড়েন, আপনার ব্যাংক কোম্পানি পড়া হয়ে যাবে, একই রকম কথাবার্তা। পাওয়ার অফ বাংলাদেশ ব্যাংক টু রিমুভ চেয়ারম্যান, ডাইরেক্টর, আর এটা হলো সিইও। 3 প্রকার লোকদেরকে বাংলাদেশ ব্যাংক চাইলে যে কোনো সময় রিমুভ করতে পারে, বাদ দিয়ে দিতে পারে। তো বাংলাদেশ ব্যাংক চাইলে যে কোনো সময় ইন্ডিভিজুয়ালি the chairman, the director, the CEO may be removed by the order of Bangladesh Bank. এটাও বাংলাদেশ ব্যাংকের অথরিটি। ইন্ডিভিজুয়ালি, হ্যাঁ, এক একজন করে, যে চেয়ারম্যানকে বাদ দিয়ে দিল, যে কোনো একজন ডাইরেক্টরকে বাদ দিল, অথবা সিইও কে বাদ দিল, এটা পারে। এখন আর এন্টার বোর্ড ধরেও পারে, সেটা আবার সেকশন আলাদা। তো 19 সেকশন হচ্ছে ইন্ডিভিজুয়ালি। আমরা একটু দেখি যে এই নিচের এই কাজগুলি করলে, এই যে ABC নাম্বারে, এতে বলা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক চাইলে নিচের কাজগুলির কারণে এদেরকে টার্মিনেট করতে পারে। পুরো পাওয়ার একেবারে দেখেন বাংলাদেশ ব্যাংকের। প্রিভেনশন অফ মানি লন্ডারিং এজ ডিফাইন্ড এত, যে মানি লন্ডারিং এর সংক্রান্ত কোনো বিষয় যদি
প্রিভেন্ট করার জন্য বা কোনো বিষয়ে যদি ইস্যু দাঁড়ায়, তাহলে কিন্তু কোনো ডাইরেক্টর, চেয়ারম্যান এই সংক্রান্ত কাজে যদি কোনোভাবে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি জড়িত থাকে, তাহলে সে ডাইরেক্টলি রিমুভ করতে পারে। Suspicious transaction, terrorist financing, suspicious transaction relating to এই অফেন্সেস হবে রিলেটিং টু টেররিস্ট ফাইন্যান্সিং। আপনারা জানেন বড় বড় লেনদেন যদি করেন ব্যাংকে, একটা সাসপিশাস ট্রানজাকশন রিপোর্ট অটো জেনারেট হয়। আপনি যদি বাংলাদেশ ব্যাংক থেকে 20 লাখ টাকা দেন ক্যাশ, এটা নাকি একটা অটো, এটা ব্যাংকাররা আমাদেরকে বলেছে, অটো একটা রিপোর্ট চলে যায় বাংলাদেশ ব্যাংকে, সাসপিশাস ট্রানজাকশন রিপোর্ট, এসটিআর বলে। এসটিআর, এই এসটিআরটা আপনি বাংলাদেশ ব্যাংক থেকে ক্যাশ টাকা তুলেন, বড় অঙ্ক ক্যাশ তুললেন, সাথে সাথে একটা এসটিআর অটো জেনারেট হয়ে কোন এই চলে যায়। তো এটার উদ্দেশ্য হলো এন্টি টেরোরিজম ফাইন্যান্সিং, টেরোরিজম ফাইন্যান্সিং, কোনো অফেন্স রিলেটিং টু টেরোরিস্ট ফাইন্যান্সিং, এই রিলেটেড কোনো ইস্যুজ আছে কিনা বাংলাদেশ ব্যাংক মে চেক ইট। যদি এটা চেক করে তারা পায়, তাহলে জাস্ট এ মিনিট, আমার একটু কল, আমি একটু ধরি, একটু ওয়েট। ওকে, তো আমরা এই কাজগুলি হলে ডাইরেক্টর, চেয়ারম্যান, এক্সিকিউটিভ, সিইও যদি এই কাজ করে, তাহলে ওনাদের কিন্তু বাংলাদেশ ব্যাংক চাইলে ওনাদেরকে রিমুভ করতে পারে না, সেটি আমরা পড়ছি। ইনশিওরিং পার ম্যানেজমেন্ট অফ এ ফাইন্যান্স কোম্পানি, একটা ইম্পর্টেন্ট, একদম জাস্ট ব্যাংকে হুবহু এই সেন্টেন্সটাই ছিল যে ডাইরেক্টর বা সিইও, চেয়ারম্যান, ওরা যেভাবে কোম্পানি পরিচালনা করছে সেটা প্রপার ম্যানেজমেন্ট সিস্টেম না। এটাকে কোনো রুলস রেগুলেশন বা অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলি সঠিকভাবে ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য ডিপোজিটর্স এইভাবে চলছে না। তারা এনিওয়ে তাদের ম্যানেজমেন্ট অপারেশন এগুলি নট স্যাটিসফ্যাক্টরি as per the rules regulation of the Bangladesh Bank of this act also. In that case, বাংলাদেশ ব্যাংক যদি দেখে যে প্রপার ম্যানেজমেন্ট এটাকে সিকিউর করা দরকার, ইনশিওর করা দরকার, দেন the concerned director or CEO may be removed or terminated. Involved in guaranteeing benign loans or any other fraud, এরকম যদি কোনো বাংলাদেশ ব্যাংকে যদি কোনো ফাইন্যান্স কোম্পানির ডাইরেক্টর, এমডি, সিইও এমন কোনো কাজ করে যেটা বেনামি লোন বা লোন সংক্রান্ত ফ্রড, এই জাতীয় কোনো কাজের সাথে জড়িত থাকে, তাহলে সেই অপরাধের জন্য তাকে টার্মিনেট করতে পারে বা রিমুভ করতে পারে। প্রিভেন্ট এনি হার্মফুল অ্যাক্টিভিটি, এই ফাইন্যান্স কোম্পানি ডাইরেক্টর বা কোম্পানি তারা এমন কিছু হার্মফুল অ্যাক্টিভিটি করছে হুইচ ইজ হার্মফুল ফর দ্য কোম্পানি,
company itself as well as as well কোম্পানির কাজগুলি কোম্পানির জন্য হার্মফুল এরকম যদি কোনো কাজ হয় তাহলে সেখান থেকে তাদেরকে প্রিভেন্ট করার জন্য ওই ডাইরেক্টরদেরকে রিমুভ করতে পারে। আর একটা কথা হলো কমন, এই বিষয়টা কোনো স্পেসিফাই করা হয় নাই, এটা হলো পাবলিক ইন্টারেস্ট। এটা হলো যে কোন এমডি চেয়ারম্যান ডাইরেক্টর তাকে জনস্বার্থ থেকে তাকে টার্মিনেট করা উচিত। এটা হলো মানে আসলে রেগুলেটরের ইচ্ছা, পাবলিক ইন্টারেস্টে তাকে টার্মিনেট। তার মানে যে কোনো ডাইরেক্টর যে কোনো চেয়ারম্যানকে এই গ্রাউন্ডে যে ভাই আপনাকে জনস্বার্থে, পাবলিক ইন্টারেস্ট মানে জনস্বার্থে আপনাকে ভাই রাখা যাচ্ছে না। এখন কেমনে কিভাবে জনস্বার্থে এটা সে জানে, এটা একটা কমন টার্ম, এইটা দিয়ে যে কাউকে যে কোনো সময় টার্মিনেট করা সহজ, রিমুভ করা সহজ। জনস্বার্থ আপনারা দেখছেন ব্যাপক পরিবর্তন ব্যাংকে হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানে হয়েছে, ব্যাংকে হয়েছে। এই পরিবর্তনগুলি পাবলিক ইন্টারেস্ট, জনস্বার্থে, যে চেয়ারম্যানকে রাখা যাচ্ছে না। জনস্বার্থে, হ্যাঁ, কত বড় কথা, এক আপনি সব শেষ করে যায় জনস্বার্থ। সুতরাং গভর্নমেন্ট, বাংলাদেশ ব্যাংক ইজ গভর্নমেন্ট, গভর্নমেন্ট যদি চায় যে জনস্বার্থে মিস্টার এক্স কে ডাইরেক্টর দিতে চায় না বা এমডি হিসেবে রাখতে চায় না, যাদের জন্য তাদের জন্য সেই স্কোপ থাকলো আর কি। In that case, Bangladesh Bank may remove the concerned chairman, director, CEO, officer individually or jointly for his or her position by giving written notice and providing necessary opportunity of hearing. তো এনাকে যখন তার পজিশন থেকে টার্মিনেট রিমুভ করা হবে, এমনও হতে পারে একজন সিঙ্গলি একজন ডাইরেক্টরকে রিমুভ করা যেতে পারে, ওর জয়েন্টলি 2-3 জন মিলে এরকম করে তাদেরকে টার্মিনেট করা যেতে পারে। তবে তাদেরকে অবশ্যই নোটিশ দিতে হবে, তাদেরকে একটা অপরচুনিটি অফ হিয়ারিং, শুনানির সুযোগ দিতে হবে, তার জন্য কথা বলতে পারে। যে কারণ অনেক সময় কিন্তু ভুল হয়, হ্যাঁ, ডিসিশন আমি হয়তো উপরের থেকে দেখছি সে অন্যায় করছে, অপরাধ করছে, কিন্তু বাস্তবে তাকে যদি কথা বলার সুযোগ দেয় দেখা যায় যে না, আসলে সে অন্যায় করেনি, সে ঠিকই করছে। সুতরাং অন্যায়, তাকে অপরচুনিটি অফ হিয়ারিং, কথা বলার সুযোগ না দিয়ে টার্মিনেট করা যাবে না। স্যার স্যার এই যে পাবলিক ইন্টারেস্টের যে মানে এগেনস্ট কি ধরনের অ্যাক্টিভিটিস হইতে পারে? হ্যাঁ, পাবলিক ইন্টারেস্ট, ওরে বাবা, এটাই তো বললাম, এটা এমনই একটা ক্লজ, এর এর কোনো ব্যাখ্যা নাই। ও গভর্নমেন্ট যদি মনে করে, বাংলাদেশ ব্যাংক যদি মনে করে পাবলিক ইন্টারেস্ট, তাহলে এটা পাবলিক ইন্টারেস্ট, জনস্বার্থে। যে আপনি কে ধরে কথা বললেন, কি নাম? হ্যালো, হ্যাঁ, আর কে বলছেন? সেখানে পাবলিক ইন্টারেস্ট ক্ষুণ্ণ হয়, হ্যাঁ। যেও হোক স্যার। জেওল যদি এখন এটা তো ওই রেগুলেটর ইয়া করবে, ডিটারমাইন করবে যে পাবলিক ইন্টারেস্ট কি স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে, কিভাবে ক্ষুণ্ণ হচ্ছে, তার কাছে তো অবশ্যই এটা ব্যাখ্যা থাকবে। সেই গ্রাউন্ডে, এটা একটা গ্রাউন্ড অফ রিমুভাল, মানে আপনাকে যে বাদ দিবে, জিয়াউলকে বাদ দিবে বোর্ড অফ ডাইরেক্টর একটা ব্যাংকের থেকে, কিন্তু তখন এই কোনোটা পাইলো না, বাট মনে করলো জিয়াউলকে রাখা ঠিক হবে না, জনস্বার্থ, কারণ রাখলে দেশের স্বার্থ নষ্ট হবে। এইটা এখন সেটা কোন গ্রাউন্ড, কখন, আপনি তো বুঝতেছেন। আমি যেহেতু এটা রেকর্ডিং হয় আমাদের ক্লাস, আমি তো সবকিছু বলতে পারবো না, বলা উচিত বলার হবে না। জন্য না, আমি স্যার আরেকটু শেয়ার করি, এজ এ মানে আমরা প্রফেশনাল, অনেকে আমাদের কাছে জানতে চাইবো যে আসলে পাবলিক ইন্টারেস্ট আপনারা কি বলতে কি বুঝাচ্ছেন, তখন স্যার আমাদের আনসারটা কিরকম হতে পারে, মানে আমাদের জানার জন্য আর কি, আমরা যাতে অন্যের কাছে এটা এক্সপ্লেন করতে পারি। পাবলিক ইন্টারেস্ট মানে বাংলা জনস্বার্থ। জনস্বার্থ, এটা রেগুলেটর যেটাই মনে করবে যে জনস্বার্থে জিয়াউল হককে না রাখাই উচিত হবে, সেটাই হবে। এটা ডিপেন্ড করবে অন দা সিচুয়েশন এন্ড গ্রাউন্ড, ওই অবস্থায়, ওই সমাজ, ওই অবস্থা, ওই কাল, ওই দিন। হ্যাঁ, দিন পরিবর্তন হয় না, বুঝতে পারছেন? সেই জি স্যার, জি এখন ক্লিয়ার স্যার, বুঝতে পারছি। না, বুঝতে এখন পারছি।
সেই অবস্থায় পাবলিক ইন্টারেস্টের অবস্থা কি এইটা। আর বাস্তবেও অনেক সময় মিস্টার এক্স এমন কাজকর্ম করতেছে যে আসলে তাকে কোনোভাবেই রাখা উচিত হবে না। এটা ব্যাংক তার সে যেভাবে অ্যাডভান্স লোন দিচ্ছে, যেভাবে সে এগ্রেসিভলি এইভাবে কাজকর্ম করছে, ওকে রাখলেই ব্যাংক ধ্বংস হয়ে যাবে। সুতরাং ম্যানেজমেন্ট সিকিউর করার জন্য, ওটা প্রপার ম্যানেজমেন্ট সিকিউর করার জন্য জনস্বার্থেই, ডিপোজিটরদের স্বার্থেই কাজ করা হয়। এটা বাস্তব। এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন কারণ থাকতে পারে, সেই জনস্বার্থ যে কি না করে তাহলে নাই। এটা এটা সময় রেগুলেটরের ডিসিশনের উপরে সুযোগ দেবে এরকম। এছাড়াও যদি মনে করে যে ডাইরেক্টর তার or লোন বাই বেনামি নন এক্সিস্টিং তাকে লোন দিছে, অথবা এই জাতীয় কোনো তাহলে এটা করতে পারে, নোটিশ দিবে। এগুলি আপনারা একটু দেখে নিন, এগুলি আলোচনা 30 দিনের নোটিশ দিবে, এই করবে। যখন এই রিমুভাল হবে তখন উনি আর ওনার দায়িত্বে কোনো কাজকর্ম बांग्लादेश बैंक में टेम्पोरारी अपॉइंट एन एलिजिबल पर्सन, সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক টেম্পোরারি একজনকে বানিয়ে পরিবর্তে এখন গ্রেড ডাইরেক্টর বিরুদ্ধে এই কাজ করা হলো, ক্লোজ। হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? স্যার স্যার ওই যে এতক্ষণ নেটওয়ার্ক তো অনেক সমস্যা ছিল, এখন শোনা যাচ্ছে। অনেক হ্যাঁ, ডিস্টার্ব করছে স্যার নেটওয়ার্কটা আনস্টেবল ছিল। আমি আসলে আজকে আমার অফিসে একটা প্রবলেম, অফিসে নেট অ্যাকচুয়ালি খুব একটা নাই। আমি ওই মোবাইল নেটওয়ার্ক ইউজ করছি আর কি। অফিসের লাইনটা একটু ডিস্টার্ব, তো সেই জন্য একটু বোধহয় ডিস্টার্ব দিতে পারে। এখন শোনা যাচ্ছে তো না? ক্লিয়ার স্যার, শোনা যাচ্ছে। ক্লিয়ার, থ্যাংক ইউ। তো এই যে ডাইরেক্টরের কথা বললাম, ডাইরেক্টর কনসার্ন রিমুভ ফ্রম হিজ পজিশন। ডাইরেক্টর মিনস চেয়ারম্যান, ডাইরেক্টর অর সিইও। 3 ইয়ার্স এর মধ্যে, নেক্সট 3 ইয়ার্স বাংলাদেশে অন্য কোনো ফাইন্যান্স কোম্পানিতে এই পজিশনে আর কাজ করার জন্য অযোগ্য হয়ে যাবেন, আর কোথাও কাজ করতে পারবেন না। নেক্সট 3 ইয়ার্স এর জন্য ওনার পানিশমেন্ট আর কি। রিমুভালের জন্য কোনো কম্পেনসেশন, ক্ষতিপূরণ ক্লেম করতে পারবেন না, এটা একটা কথা।
কিন্তু তার Sir, কাছে must যদি have কোম্পানির কোনো programming. পাওনা থাকে, কোম্পানির যদি এই কনসার্ন ডাইরেক্টরের কাছে কোনো পাওনা ডিউস থাকে, সেটা আদায়যোগ্য হবে এবং সেটা লিগ্যাল প্রসিডিউর এর মাধ্যমে হোক এনিওয়ে তার কাছ থেকে এটা রিকভারেবল হবে, সেটা দিতে বাধ্য থাকবে আর কি। এটা হলো ইন্ডিভিজুয়াল কোনো ডাইরেক্টর, চেয়ারম্যান অর সিইও তাকে যদি টার্মিনেট করতে চায়, বাট কোনো গ্রস অপরাধের জন্য, বড় রকমের কোনো মিস্টেক অপরাধের জন্য এন্টার বোর্ড অফ ডাইরেক্টরস কে সুপারসিড করতে পারে আপনি ফাইন্যান্স কোম্পানি। ওই ভাই কানেক্টেড হয়েছে? ওকে, এখন ইয়ে বাড়ছে। তো এন্টার বোর্ড অফ ডাইরেক্টরস কে সুপারসিড করতে পারে, ওটা তো সুপারসিড করলে একজনকে। এটাও জাস্ট ব্যাংকের একটা সেকশন ছিল, একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে এই সেকশনটা ছিল না আগে, এটা ব্যাংক কোম্পানি আইনে ছিল, এটাকে এখানে এনে বসিয়ে দেওয়া হয়েছে যে এন্টার বোর্ড অফ ডাইরেক্টরস কে সুপারসিড করতে পারে বাংলাদেশ ব্যাংক, যেটা আপনারা রিসেন্টলি দেখেছেন। রিসেন্টলি আপনারা জানেন যে বেশ কয়েকটা ব্যাংক তাদের বোর্ড অফ ডাইরেক্টরস কে সুপারসিড করা হয়েছে, বাতিল করা হয়েছে, এটা এইভাবে এই সেকশনের অধীনে। ব্যাংকে ওই ঠিক সেকশনটা, এই সেকশনটা আছে, ব্যাংকের এন্টার বোর্ড টার্মিনেটেড বোর্ড অফ ডাইরেক্টরস। কেন? সেই গ্রাউন্ড গুলি এগুলি, তো এর যে কোনো একটা গ্রাউন্ড ধরে করা হয় আর কি। আমরা জানি যে 5টা শরিয়া ভিত্তিক ব্যাংক, ইসলামী ব্যাংকের সব বোর্ড অফ ডাইরেক্টরস কে টার্মিনেট করে বাংলাদেশ ব্যাংক সেখানে অ্যাডমিনিস্ট্রেটর বা আলাদা বোর্ড অফ ডাইরেক্টরস বসিয়ে দিয়েছে। এখন অ্যাডমিনিস্ট্রেটর বসছে, যেটা আগে ইয়া ছিল, বোর্ড অফ ডাইরেক্টরস তাদের মাধ্যমে অ্যাপয়েন্টেড হয়েছিল এই সেকশনের অধীনে। পুরো ডিজলভ করতে পারে, হ্যাঁ, সুপারসিড মানে ডিজলিউশন অফ দ্য বোর্ড অফ ডাইরেক্টরস করতে পারে। তার কয়েকটা গ্রাউন্ড আছে, আমাদের এই গ্রাউন্ড গুলি জানা দরকার। অ্যাটলিস্ট 2-4টা গ্রাউন্ড আমি বলতে পারি যে হোয়াট আর দ্য গ্রাউন্ডস ফর সুপারসেশন অফ দ্য বোর্ড অফ ডাইরেক্টরস বাই বাংলাদেশ ব্যাংক, ফর টার্মিনেশন অফ দ্য বোর্ড অফ ডাইরেক্টরস অফ বাংলাদেশ ব্যাংক। 2-4টা গ্রাউন্ড জানলেই আপনার মোটামুটি ভাবে আপনার উত্তরটা হয়ে যাবে, 2-4টা গ্রাউন্ড একটু জানলেই। The finance company are detrimental to the interest of the company. আগেরটা বলা ছিল harmful, কি মিনিং? Detrimental to the interest of the company depositors. এক নম্বরের কথাটাই, এই সবচেয়ে প্রযোজ্য। টাকা নাই, উল্টো করতে পারছে না, টাকা নাই ব্যাংকে। তো বোর্ড অফ ডাইরেক্টরসদের কাজকর্ম যদি এমন হয় যে কাজ ইন্টারেস্ট অফ দ্য কোম্পানি, কোম্পানির স্বার্থ অথবা কোম্পানির ডিপোজিটরদের স্বার্থ নষ্ট হয়, স্বার্থহানি হয়, এমন কোন কাজকর্ম যদি বোর্ড অফ ডাইরেক্টরস করে, তাহলে এন্টার বোর্ড অফ ডাইরেক্টরস টার্মিনেট করার ক্ষমতা রাখে বাংলাদেশ ব্যাংক। ফর এনি রিজন মেনশন অন টু অফ সেকশন 19, এই যে আগের যে 19 গেল, 19-এর যে সেকশন গুলি পুরোগুলি সব একের অধীনে সাবসেকশন যেগুলি প্লাস 2, কি হলো, এগুলি কিন্তু আর পড়া লাগলো না আমাদের। এই যে আগের যেগুলি 1 এবং 2-র অধীনে 1-এর সাবসেকশন এবং 2, এই দুইটা কাজের জন্য এখানে সুপারসেশন হবে, বোর্ড বাতিল হতে পারে। দি actions of the board of directors of finance company and detrimental to the interest of the company আমরা বললাম। সেকেন্ডলি হলো for any reason of subsection of section 1 and 2 under section 19 পুরো বোর্ড ক্যান্সেল হতে পারে। তাহলে আমরা ওই যে পাবলিক ইন্টারেস্ট কিন্তু এখানেও থাকলো, সাইফন্ড অফ দ্য ফান্ড অফ ফাইন্যান্স কোম্পানি এখানেও প্রযোজ্য। কেমন, এগুলি আলাদা করে আর এখানে বলার দরকার নাই। তখন পুরো বডি যখন বাতিল হয়ে যাবে তখন কিভাবে চলবে, সেক্ষেত্রে নির্ধারণ করবে, সেই বিষয়টা এখানে বলা আছে, যেটা বাংলাদেশে বাস্তবিক এই সেকশনটা প্রযোজ্য হয়েছে রিসেন্টলি। The person aggrieved by the cancellation of the order of the directors, director may apply for reconsideration of the board of directors of Bangladesh Bank within
এখন যেসব মানুষগুলি যারা যারা ক্ষতিগ্রস্ত হলো, যারা রাগান্বিত হলো, তাদের করার জন্য তারা বাংলাদেশ ব্যাংকের কাছে তার 30 ডেজের মধ্যে তারা আপিল করতে পারে বা তার ডিসিশন চাইতে পারে, এবং বাংলাদেশ ব্যাংকের ডিসিশন এখানে ফাইনাল হিসেবে গণ্য হবে। অন্য কোনো অথরিটি, এই জন্য দেখেন না বাংলাদেশ ব্যাংক ডাইরেক্ট টার্মিনেট করে দিচ্ছে, কোনো আপিল মামলা মোকদ্দমায় কাজ হবে না, কারণ তাকেই বলা হয়েছে ফাইনাল অথরিটি। এরপরে ফাইন্যান্স বিজনেস অফ এ ফাইন্যান্স কোম্পানি, এগুলি হলো তার থেকেও প্রশ্ন এসেছে, এটা থেকেও প্রশ্ন আসছে, সেটা হলো সেকশন 21-এ ফাইন্যান্স কোম্পানির অ্যাকচুয়ালি বিজনেস কি, কাজ করবে। ফাইন্যান্স বিজনেস হলো তার মূল কাজ, লেন্ডিং করবে, রিকভার করবে উইথ দ্য প্রফিট ইন্টারেস্ট। ফাইন্যান্স কোম্পানি মেকারি এইগুলি তো আছেই, এটা তার মূল কোর বিজনেস। তাছাড়া সে কিছু এডিশনাল কাজকর্ম করতে পারে রিলেটিং টু ফাইন্যান্স বিজনেস, কাছাকাছি ওই ফাইন্যান্স বিজনেস কে ডেভেলপ করার জন্য, ফাইন্যান্স বিজনেস কে বেটার করার জন্য আরো এডিশনাল কিছু কাজকর্ম সে করতে পারবে। এগুলি একটু দুই চারটা দেখে নিলেই হবে। মোবাইল ফাইন্যান্স সার্ভিসেস, তো সাবসিডিয়ারি কোম্পানি, একটা সাবসিডিয়ারি কোম্পানি খুললো যেখানে মোবাইল ফোন, যেটা মোবাইল ব্যাংকিং যেটাকে আমরা বলি এমএফএস, এই এমএফএস ট্রানজেকশন এগুলি সে করতে পারে থ্রু দা সাবসিডিয়ারি আদার ব্যাংকে, যেগুলি এখন দেখেন কত ধরনের এডিশনাল, এটাকে বলে হলো কি বলে ডিজিটাল ব্যাংকিং, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস, এই যে এডিশনাল এই কাজকর্মগুলি সে করতে পারবে। সিকিউরিটিজ, তার যদি এডিশনাল ফান্ড থাকে সে সিকিউরিটি অর্থাৎ ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারবে। এরকম কিছু কিছু এডিশনাল কাজ এখানে দেওয়া আছে। এই ফাইন্যান্স কোম্পানি কিন্তু সে সরাসরি এই কাজগুলি করতে পারবে না, নিষেধ করে দেওয়া আছে। স্টক ব্রোকার, স্টক ডিলার, মার্চেন্ট ব্যাংকার, পোর্টফোলিও ম্যানেজার or activities business that requires registration from বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। বিএসইসি থেকে আলাদা লাইসেন্সিং যেসব বিজনেস, সেগুলি সরাসরি ফাইন্যান্স কোম্পানি করতে পারবে না, বাট ফাইন্যান্স কোম্পানির কোনো সাবসিডিয়ারি সে করতে পারবে। মার্চেন্ট ব্যাংক, মোটামুটি সব ব্যাংকেরই, অনেক আর্থিক প্রতিষ্ঠানেরই তাদের কিন্তু সাবসিডিয়ারি এই জাতীয় বিজনেস আছে, পোর্টফোলিও ম্যানেজার, মার্চেন্ট ব্যাংকার এগুলি। provided that this provision shall not applicable for the activities conducted by the trustee, custodian by Security Exchange Commission. তাহলে আমরা জানলাম যে এই ডিজিটাল ফাইন্যান্সিং সিস্টেম অর মোবাইল ফাইন্যান্সিং অন্যান্য যেসব বিষয়গুলি আছে এগুলি এডিশনাল অ্যাক্টিভিটিস হিসাবে এই ফাইন্যান্স বিজনেসের ডেভেলপমেন্ট বিজনেস, মডার্ন আধুনিক যে বিজনেসগুলি আসবে সবই সে করতে পারবে। আর হলো ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্ট এইসব করতে পারবে না। নিষেধ থাকলে স্পষ্ট ভাবে হলো এই মার্চেন্ট ব্যাংকিং, হ্যাঁ, তারপর হচ্ছে স্টক ডিলার, স্টক ব্রোকার, পোর্টফোলিও ম্যানেজার, এই কাজগুলি তার নিষেধ। আর একটা নিষেধ হলো কমন, সেটা হলো নিচে অবশ্য সেকশন 22-এ বিষয়টা বলে দেওয়া হচ্ছে, কোন গুডস সার্ভিসেস এর ব্যবসা করতে পারবে না। ফাইন্যান্স কোম্পানি এসে মালামাল কেনা বেচা শুরু করে দিল, সেল পারচেজ করতে পারবে না, হ্যাঁ, এটা নিষিদ্ধ। ফাইন্যান্স বিজনেস ছাড়া অন্য কোনো বিজনেস নিষিদ্ধ, এটা সেকশন 22-এ বলা আছে। ফলোইং অ্যাক্টিভিটি কিন্তু পরীক্ষার সাথে খুবই রিলেটেড, যে কি কাজ ফাইন্যান্স কোম্পানি করতে পারবে, কি কাজ করতে পারবে না। যেমন ডিলিং অফ গোল্ড অর ফরেন এক্সচেঞ্জ, ফাইন্যান্স কোম্পানি কিন্তু ব্যাংক কিন্তু পারবে, হ্যাঁ, ব্যাংক কিন্তু ফরেন এক্সচেঞ্জ ডিলিং করতে পারে, কারণ তার ফরেন এক্সচেঞ্জ লাইসেন্স থাকে। ডলার, পাউন্ড, বিভিন্ন ধরনের যে কারেন্সি আছে সেই কারেন্সি ফাইন্যান্স কোম্পানি করতে পারবে না, কারণ তার ফরেন কারেন্সি লাইসেন্স তাকে দেওয়া হয় না, ব্যাংকে দেওয়া হয়, কারণ ওই সব দেশে আবার তার ব্যাংক অ্যাকাউন্ট করতে হয়, লস্ট অ্যাকাউন্ট বলা হয়।
এই জাতীয়, তারপরে এলসি বিজনেস, এইগুলি বিভিন্ন ধরনের এই কাজগুলি তার জন্য নিষিদ্ধ ফাইন্যান্স কোম্পানির জন্য। যেহেতু তার ফরেন কারেন্সি ডিলিং নাই, এই জন্য সে এলসিও করতে পারে না। গোল্ডের, সিলভারের এই সব ব্যবসা বাণিজ্য, এগুলি এনি বিজনেস আদার দেন দ্য বিজনেস ডিসক্রাইবড ইন দ্য অ্যাক্ট। কিন্তু এই যে শরিয়া ভিত্তিক যে বিজনেস গুলি, সেগুলি আবার করতে পারবে। যেমন ধরেন ফাইন্যান্স কোম্পানি শরিয়া বেস, মোট কথা হলো যে সে কোনো মালামালের সাপ্লাই, প্রোডাকশন, প্রসেস, ডেলিভারি বা মালামাল সংক্রান্ত বেচাকেনা করতে পারবে না, কিন্তু শরিয়া রিলেটেড বেচাকেনাটা সে করতে পারবে। যেমন ধরেন ফাইন্যান্স কোম্পানি ইসলামিক শরিয়া ভিত্তিক, সে কিন্তু ট্রেডিং অ্যালাউড, সেটা মেশিনারি কিনবে একজন লোকে, ইসলামিক ব্যাংকের, ইসলামিক ফাইন্যান্স কোম্পানির কাছে আসলাম যে ভাই একটা মেশিন কিনবো, তাহলে কি করে ইসলামিক ফাইন্যান্স সিস্টেমে ওই মেশিনটা ইসলামিক ফাইন্যান্স কোম্পানি কিনে ফেলে, কিনে তাকে বাকিতে বিক্রি করতে পারে অথবা তাকে ভাড়া দিতে পারে, লিজ দিতে পারে। তো এই শরিয়া ভিত্তিক এই যে বিজনেসটা, এই বিজনেসটাকে ওই ট্রেডিং হিসেবে ধরা হচ্ছে না, গুডস সার্ভিসেস ডেলিভারি হিসেবে ধরা হচ্ছে না, এটা অ্যালাউড। এটা ফ্রিজ কিনলো ফাইন্যান্স কোম্পানি, সে তার কাস্টমারের জন্য একটা ফ্রিজ কিনে সে তাকে লিজ দিল ফ্রিজটা, অথবা ফ্রিজটা রিসেল করলো বাকিতে, 1,00,000 টাকা দিয়ে কিনে 1,20,000 টাকা বিক্রি করলো, বললো 1 বছরের ভিতরে তোমার 1,20,000 টাকা তুমি পরিশোধ করবা। এটা একটা শরিয়া বিজনেসের একটা পলিসি, স্ট্র্যাটেজি। এটাকে ওই অন্য ব্যাংক কিন্তু এই কাজটা করতে পারবে না নরমালি শরিয়ার বাইরে, যে সে ফ্রিজের বেচা কেনা শুরু করলো, এটা করতে পারবে না, কিন্তু শরিয়া ভিত্তিক এই বেচা কেনাটা সে করতে পারবে, এটা আলাদাভাবে তাকে অনুমতি দেওয়া আছে। এছাড়া একটা জিনিস এখানে বলা নাই যদিও, এটা হলো তার কাছে যদি কোনো গুডস সিকিউরিটি বাবদ থাকে, তার কাছে একটা বাড়ি বন্ধক দেওয়া আছে, কারণ সে বাড়ি বেচা কেনা করতে পারবে না আর্থিক প্রতিষ্ঠান, কিন্তু তার কাছে একটা বাড়ি বন্ধক দেওয়া আছে লোনের বিপরীতে। এখন সেই লোন রিকভারির জন্য এই ব্যাংক ওই বাড়িটা বিক্রি করতে পারবে, কারণ এটা নর্মাল সেল বাই ট্রানজেকশন না, এটা স্পেশাল একটা ট্রানজেকশন। এই হিসেবে তার সিকিউরিটি বাবদ যে কোনো গুডস তার কাছে থাকুক, গোল্ড থাকুক, সিলভার থাকুক, রিয়েল এস্টেট থাকুক, এগুলি সে বিক্রি করে দিতে পারবে টু রিকভার দ্য লোন। একটা সেকশন আলাদাভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেকশন 23, প্রভিশন অ্যাপ্লিকেবল ফাইন্যান্স কোম্পানি অপারেটিং অন ইসলামিক শরিয়া বিজনেস। ইসলামিক শরিয়া বিজনেসের যে ক্রাইটেরিয়া গুলো আছে, সেগুলি সংক্রান্ত কিছু বিধিবিধান এখানে দিয়ে দেওয়া হয়েছে। কারণ শরিয়া কখনোই কোনো ব্যক্তিকে ডাইরেক্টলি ক্যাশ টাকা ধার দেওয়া যায় না, লোন দেওয়া যায় না ইসলামিক শরিয়া। আপনার 10 লাখ টাকা দরকার, শরিয়া ভিত্তিক আপনি আসলেন, তো এই ফাইন্যান্স কোম্পানি আপনাকে 10 লাখ টাকা দিয়ে বললো আপনি 12 লাখ টাকা দিবেন বা 10,10,000 টাকা দিবেন, এটা সে এইভাবে নেওয়া যাবে না, এটা সুদ হয়ে যায়, এটা হারাম। সে যেটা করতে পারে যে আপনি টাকা দিয়ে কি করবেন, বললো যে এই টাকা দিয়ে আমি জুতার ব্যবসা করবো, তো ঠিক আছে, কার থেকে কিনবেন, যে আমি বাটার থেকে 1,000 জোড়া জুতা কিনবো, ঠিক আছে, তো আপনি কোটেশন দিয়ে আসেন, তো বাটার থেকে সে 1,000 জোড়া জুতা সেটা কোটেশন নিয়ে আসলো এই আর্থিক প্রতিষ্ঠান নামে। আর্থিক প্রতিষ্ঠান কি করলো, এটা পেমেন্ট করে দিল, এই জুতার পেমেন্টটা, এই মালটা কিন্তু হয়ে গেল কার, আর্থিক প্রতিষ্ঠানের হয়ে গেল। এইবার বললো যে আমি এই জুতাগুলি তো আমি কিনেছি, এখন আপনার কাছে আমি এটা বিক্রি করব, এটার দাম হচ্ছে 1 লাখ টাকা, আপনার কাছে আমি 1,20,000 টাকা বিক্রি করব। এখন 1,20,000 টাকা, এটা আপনি বাকিতে 1 বছরে আমাকে টাকা শোধ দেন। তাহলে দেখেন ওর কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিং হয়ে গেল, ওর দোকানে জুতার দরকার, জুতা পেয়ে গেল, টাকা ব্যাংক পরিশোধ করলো, আর এখন সে কিস্তিতে এই 1,20,000 টাকা 1 বছর ধরে পরিশোধ করবে। আর কনভেনশনাল ব্যাংকের কাছে গেলে কি হতো, সে 1 লাখ টাকা নিত, নিয়ে সে নিজের দায়িত্বে জুতা কিনে নিয়ে আসতো বা অন্য কিছু কিনতো, এবং তার সাথে টার্গেট হচ্ছে যে এই 1 লাখ, সেখানে 20% হয়তো ইন্টারেস্ট থাকতে পারতো, সে তুমি কি কিনবা না কিনবা এটা আমার দরকার নেই, 20% ইন্টারেস্ট, তুমি 1,20,000 টাকা 1 বছরে দিবা। একই কাজটাই একই,
বাট ইসলামিক শরিয়া ভিত্তিক এখানে মাঝখানে একটা গুডস ইনভলভড, এইটার জন্য এটা শরিয়া কমপ্লায়েন্স ট্রানজাকশন হিসেবে গণ্য হবে। তো এর কিছু বিধিবিধান এখানে বলে দেওয়া আছে। স্যার ফাইন্যান্স একটা কোম্পানি, কোশ্চেনটা স্যার হ্যাঁ। যদিও মানে রেলিভেন্ট না, তারপরেও স্যার রেলিভেন্টই মনে হচ্ছে যে আমরা যখন ফাইন্যান্সের অঙ্ক করি যে 1 টাকা আজকের মান কালকে 1 টাকা থাকেন, বা 1 বছর পর 1 টাকা থাকেন, তো ওই ক্ষেত্রে আমার যে 10% বেশি দেয় বা 20% ইন্টারেস্ট দেয়, তো ওইটা আমরা সুদ হিসাবে নেই কেন? আমার টাকার মান ধরে রাখার জন্য তো ওইটুক দিতেই পারে। হ্যাঁ, এখন আসলে যে কারেন্সির ব্যাপারে ইসলামিক শরিয়ার একটা অ্যাজাম্পশন আছে। অ্যাজাম্পশন আছে যে বলা হচ্ছে কারেন্সির নিজস্ব কোনো ভ্যালু নাই, টাকার নিজস্ব মূল্য জিরো করা হয়েছে এটাকে ধরো। এবং এই যে ইনফ্লেশনটাকে এটাকে কনসিডার করা হয় না। আপনি যদি কাউকে আজকে 1 লাখ টাকা ধার দেন 5 বছরের জন্য, আপনি 5 বছর পরে 1 লাখ টাকাই ফেরত দিবেন। আপনি যদি বলেন যে 5 বছর পরে তো আমার এই 1 লাখ টাকা হয়ে গেছে 80,000 টাকা, কারণ 1 লাখ টাকা দিয়ে আগে যে আপনি গুডস সার্ভিসেস ভোগ করতে পারতেন, 5 বছর পরে 1 লাখ টাকা দিয়ে আপনি 1,20,000 টাকা না দিলে আপনি ওই গুডস সার্ভিসেস পাবেন না। তা আলটিমেটলি মনে হলো আপনার লস হচ্ছে। এই বুদ্ধিটা শিখাইছে ক্যাপিটালিজম ইকোনমি, এই বুদ্ধিটা বের করছে। এটা তারা এই সুদকে হালাল করার, সুদকে মানে এটাকে অপারেশন করার জন্য, সুদটাকে এই টাইম ভ্যালু অফ মানি, এটাকে একটা থিওরি নিয়ে আসা হয়েছে যে সময়ে ক্ষেত্রে মানুষ টাকার দাম কমে যায় কেমন। কিন্তু ইসলামিক এখানে একটা বিষয় রাখা হয়েছে যে না, তোমার এই এই যে তুমি মানুষকে এহসান করলা, ধার দিলা, 1 বছর পরে 5 বছর পরে ওই 1 লাখ টাকাই দিবা তুমি। তুমি এর থেকে 1 টাকা বেশি নিলেও সে যতদিনই যাক না কেন এটা সুদ হিসেবে গণ্য হবে, কারণ তুমি এর বিনিময়ে আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবা। সুতরাং এখান থেকে তুমি 1 টাকাও নিবে না। এমনকি আহ প্রথমে ইসলামিক সাহাবাদের যুগে ওনারা তার কোন জিনিস, কোন দোকানের জিনিস খাইতেন না যে এটা ফ্রি কোনো জিনিস। এমনকি তাদের ঘরের ছায়াও, আমি পড়েছি, তাদের ঘরের ছায়াও ভিতর দাঁড়াতেন না, যে এই লোকটাকে আমি লোন দিয়েছি তার ঘরের যে ছায়াটা পড়েছে ওই ছায়াও আমি দাঁড়াবো না, তার থেকে কোনো বেনিফিট নিব না। সুতরাং তার ঘরের ছায়াও আমার জন্য ওনারা মনে করতেন এটা, তার থেকে কোনো বেনিফিট নেওয়া যাবে না, কারণ এটা হলো এহসান। এটা আপনি ওই চিন্তায় করেছেন আর কি। হ্যাঁ, আর ঠিক বেচা কেনার ক্ষেত্রে তো আপনি সেটা তো আপনি টার্ম করে নিতে পারেন। আপনি এখানে তো আপনার নিষেধ করে নাই। হ্যাঁ, আপনার আপনি কর কর যে হাসানা, হাসান থেকে আসছে শব্দটা সুন্দর। এখানে আপনি 1 টাকা বেশি নিতে পারবেন না, কারণ আপনি এহসান করছেন। আর বেচা কেনার ক্ষেত্রে কিন্তু দেখেন এখানে কিন্তু ঠিকই বিজনেসের ক্ষেত্রে টাইম ভ্যালু অফ মানি এখানে কিন্তু অলরেডি ইনবিল্ট হয়ে গেছে। এই টাইম ভ্যালুর মানের কারণেই তো আপনি আজকে 1 লাখ টাকা দিয়ে বাকিতে বিক্রি করি 1 লাখ টাকা, 1,20,000 টাকা ওই মানের দাম আপনি নিতে পারবেন। আমরা তো নিষেধ করা হয়নি, নিষেধ করা হয়নি, কিন্তু একটা পণ্য থাকতে হবে মাঝখানে। কিন্তু টাকা দিয়ে টাকা, তার মানে টাকার নিজস্ব ভ্যালু আছে, এটা বলছে না, টাকার নিজস্ব কোনো ভ্যালু নেই। টাকা দিয়ে পণ্য, আপনি দাম বেশি নেন, আপনি বেশি দামে বিক্রি করেন, 1.5 লাখ টাকা বিক্রি করেন, অসুবিধা কি? আপনার এটার ব্যাপারে কোনো সমস্যা নাই। হ্যাঁ, বাজার অনুযায়ী আপনি কিন্তু বেশি দামে বিক্রি করে টাকা নিতে পারবেন। সেখানে টাইম ভ্যালু কনসিডার অটোমেটিক কনসিডার হয়ে গেছে, সেটা ক্রেতা বিক্রেতার দুইজনের মাঝখানে আলোচনার ভিত্তিতে হবে, তাতে তো কোনো সমস্যা নেই। কেমন? স্যার ওই যে একটু অ্যাড করি, তখন তো স্যার কারেন্সি ছিল যে স্বর্ণ মুদ্রা অথবা যে সিলভারের কয়েন, হ্যাঁ, এগুলো হ্যাঁ, স্যার হ্যাঁ, একটা সেটা তো, ভ্যালু হ্যাঁ, ছিল। ঠিকই বলছেন, এটা একদম পারফেক্ট একটা উত্তর আমি বলতে এখন চাচ্ছিলাম। তো টাকার তো এটা কাগজ, এটা তো কোনো ভ্যালু নাই, জাস্ট এটার হ্যাঁ, একটা স্বীকৃত মূল্য আছে। একদম পারফেক্ট, কারণ এটা ওটার বরং অ্যাপ্রিসিয়েশন হতো না, গোল্ডেন ভ্যালু অ্যাপ্রিসিয়েশন হতো। ওই যে ভ্যালু কারেন্সি এমনি অটোমেটিকই বাড়তো, আরো দাম এই বাড়তো। এই সব দেখেন ইন্টারেস্টটাকে, সুদটাকে ঠিক রাখার জন্য ওয়ার্ল্ড ওয়াইড এটা বিভিন্ন এরকম করা হয়েছে যে ঠিক আছে, কোন ধাতব মুদ্রাটাকে অফ করে দিয়ে এটাকে নিয়ে আসা হলো পেপার ভ্যালু। তো পেপারের কি ভ্যালু আছে? পেপার সামনে তো এটার আরো নিজস্ব ভয়ঙ্কর, সামনে তো পেপারও না স্যার, জাস্ট ডিজিট, ডিজিট আমার এত ডিজিটের আছে। ডিজিট বিক্রি করব। আপনার কাছে ডিজিট বিক্রি দেখেন না, ওই যে মোবাইল ফোনে দেখি মিনিট ট্রান্সফার করে, মিনিট সময় বিক্রি করে।
তারপরে ডেটা, মোবাইল ডেটা, সময়, এগুলি বিক্রি করা যায়। হ্যাঁ, 2 মিনিট 3 মিনিট বিক্রি করা যায় সময় বিক্রি করতে। তো সেটা তো সেটাই আর কি। যাই হোক, যে কোনো সার্ভিস বিক্রির জন্য অ্যালাউড, এটা সমস্যা নাই কোনো। তো এটা আধুনিকতা তো আসবেই। তো যেহেতু আগে ধাতব মুদ্রা ছিল ঠিকই, এই জন্য ওইটাকে ওটার ডেপ্রিসিয়েশন হতো না, বরং অ্যাপ্রিসিয়েশন হতো। কিন্তু এখন তো কাগজের মুদ্রার কারণে ওটাকে এই যে টাইম ভ্যালু অফ মানিটাকে কনসিডারেশন আনা হচ্ছে। ঠিক আছে স্যার, আমরা আগাই। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে ফাইন্যান্স কোম্পানি যদি শরিয়া ভিত্তিক বিজনেস করতে চায়, তাহলে তার বাংলাদেশ ব্যাংকের থেকে তার পারমিশন নিতে হবে, কারণ এটি অনেক টাফ। তাকে অবশ্যই সম্পূর্ণই এই ট্রানজেকশনটাকে আলাদা একটা উইং, আলাদা ব্রাঞ্চ ওর আলাদা ট্রানজেকশন সব সেপারেট করতে হবে। কনভেনশনালের সাথে তার খাতাপত্র, এমনকি একই সফটওয়্যার ইউজ করা যাবে না। একই সফটওয়্যারের মধ্যে আপনি একটা কনভেনশনাল অ্যাকাউন্টিং করলেন, আর এক সাইডে আর একটা আপনি শরিয়া অ্যাকাউন্ট করলেন, এটি করতে পারবেন না। ওটার সফটওয়্যার আলাদা হইতে হবে, ওটার অ্যাকাউন্টিং আলাদা, ওর ব্যালেন্স শিটও আলাদা হইতে হবে একই প্রতিষ্ঠানের। সুতরাং বাংলাদেশ ব্যাংকের পারমিশন নিতে পারে, পারমিশন নেওয়ার সময় আপনাকে এগুলি সব বলে দিবে যে সম্পূর্ণ আলাদা সবকিছু, করে এক জায়গায় এক কিছু রাখতে পারবেন না। প্রোভাইডেড দ্যাট সাচ কোম্পানি, পারমিশন না নিলে কিন্তু ইসলামিক নাম ইউজ করতে পারবে না। অ্যাপ্রুভাল ম্যানেজমেন্ট পলিসিস এন্ড প্রসিডিউর ফাইন্যান্স কোম্পানি ম্যানেজ টু দিবেন। বাংলাদেশ ব্যাংক এই শরিয়া ভিত্তিক লেনদেনগুলি, তো আপনাদের ওয়েবসাইটে যান সেন্ট্রাল ব্যাংকের, দেখবেন ওখানে কিন্তু শরিয়া গাইডলাইন দেওয়া আছে। শরিয়া ব্যাংকিং অথবা শরিয়া ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের একটা গাইডলাইন অলরেডি অ্যাপ্রুভড করে রাখা আছে সেন্ট্রাল ব্যাংকের ওয়েবসাইটে। সেই অনুযায়ী, তার মানে তার ব্যালেন্স শিট আলাদা হইতে হবে, কি কি রুলস রেগুলেশন ওখানে সবই দেওয়া আছে। আমরা আজকে খুব বেশি কন্টিনিউ করব না, আমি আজকে একটু ব্যস্ত আছি। আজকে আর লম্বা করবো না ক্লাস, অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা শেষ করব। ফাইন্যান্স কোম্পানি আপনাদের যেহেতু আগের দিন পড়িয়েছি, সিনপসিস দিয়ে দিয়েছি, কয়েকটা সেকশন একটু আলোচনা করা আমি প্রয়োজন মনে করেছিলাম, তাই করলাম। কিছুক্ষণের মধ্যেই আমরা ক্লাসটা অফ করে দিব আর কি। আমরা দু একটা সেকশন একটু দেখে ইম্পর্টেন্ট। ডিপোজিট নেওয়ার ব্যাপারে অনেক সময় দেখা যায় যে পরীক্ষায় এমনকি প্রশ্ন করা হলো, ভাইভাতেও, আমি এক সময় এই সেক্টরে কাজ করেছি, ভাইভাতেও প্রশ্ন করা হয় যে ব্যাংক কোম্পানি আর ফাইন্যান্স কোম্পানির ভিতরে পার্থক্য কি, অথবা এনবিএফআই নন ব্যাংক ব্যাংকের। তো অনেক এরা ডিপোজিট নিতে পারে, ওরা ডিপোজিট নিতে পারে না, কথাটা আসলে ঠিক না। উভয়ই ডিপোজিট নিতে পারে, বাট এরা হচ্ছে কি ডিপোজিট ইন পেমেন্ট অন ডিমান্ড, যে আজকে চাইলে আজকে ফেরত, এইটা করতে পারবে না। ক্যাশ লেনদেন, হ্যাঁ, নগদ গ্রহণ নগদ প্রদান, এইটা করতে পারে না। কিছু রেস্ট্রিকশন আছে ডিপোজিটের ব্যাপারে, এখানে এটা আমরা একটু দেখি। Finance company shall not accept any such deposit which is payable on by demand. এটা হলো মূল কথা। এই একটা সেন্টেন্স যদি মনে রাখেন, আপনাদের ভাইভাতেও কাজে লাগবে, পরীক্ষার হলে কাজে লাগবে, যে পেয়াবল অন ডিমান্ড, যে আমি এমন কোনো টাকা নিতে পারবো না এজ এ ফাইন্যান্স কোম্পানি যে চাইলেই আমি দিয়ে দিতে হবে। নো, চাইলে আমি দিতে বাধ্য। ব্যাংক কিন্তু চাইলে দিতে বাধ্য। আমার কারেন্ট অ্যাকাউন্টে টাকা আছে, আমি 10 বার উঠাবো ব্যাংকের থেকে, 10 বার 20 বার উঠাবো, আমি 20টা চেক দিব 20 জনকে, চাইলেই দিতে বাধ্য। এটা এটা হচ্ছে আমার ডিমান্ড, এটা ব্যাংকের সাথে চাইলে দিতে বাধ্য, পেয়াবল অন ডিমান্ড। বাট এই ফাইন্যান্স কোম্পানি কিন্তু এরকম ডিপোজিট নেওয়া নিষেধ, যে চাইলেই ফেরত দিতে হবে। এখন জমা দিয়ে 1 ঘন্টা পরে উঠা নিয়ে যাবেন। আপনি দেখবেন ব্যাংকে আপনি 10,000 টাকার একটা চেক দিয়েছেন, আপনার ব্যাংকে আছে 9,000 টাকা, তাই এখন আপনি তুলতে পারছেন না, ঝামেলা পড়ে গেছেন। আপনি আরো 1,000 টাকা ডিপোজিট করেন, তাহলে 10,000 হইলো, এইবার আপনি 10,000 টাকা তুলতে পারবেন। এই কিন্তু চেকে আপনি তো কাটাকাটি করার অথরিটি নাই, চেক দিয়েছে আপনাকে আরেকজন, তাহলে আপনি নিজের পকেট থেকে 1,000 টাকা দিয়ে আপনি একসাথে 10,000 টাকা তুলে নেন। তার মানে আপনি 5 মিনিট আগে 1,000 টাকা দিয়ে 5 মিনিট পরে আপনি কিন্তু তোলার অধিকার পাচ্ছেন, কিন্তু এই অধিকারটা ফাইন্যান্স কোম্পানির নাই। as well as finance company cannot issue check, draft,
তারপরে ডেবিট কার্ড বা ডিপোজিটার্স এই কাজগুলি নিষিদ্ধ। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এই জিনিসগুলি এরা করে, হ্যাঁ, ফাইন্যান্স কোম্পানি করে, বাট থ্রু অ্যানাদার ব্যাংক, আর একটা ব্যাংকের মাধ্যমে তারা কাজ করে, কিন্তু নিজে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা এই ধরনের এরকম ড্রাফট, পে অর্ডার, ডিডি এইগুলি করা তার জন্য নিষেধ। এই হলো তার একটা নিষেধ। আরেকটা নিষেধ হলো finance company, no finance company shall accept deposit from any natural person up to a maximum টাকা 50 lakh in a single name. কেমন? 50 লাখ এক নামে একজন ন্যাচারাল ব্যক্তি, হ্যাঁ, মানুষ, ন্যাচারাল, আর্টিফিশিয়াল, যেমন কোম্পানি আর্টিফিশিয়াল পারসন, মানুষ আমরা যারা, এটা ন্যাচারাল। তো এই ন্যাচারাল ব্যক্তির কাছ থেকে একই নামে সিঙ্গেল নেমে 50 লাখ টাকার বেশি ডিপোজিট নেওয়া নিষেধ, or maximum 1 crore in a joint name or from time to time beyond the limit by Bangladesh Bank. তো দেখেন ওই সর্বশেষে এই কথা থাকবে, as prescribed by Bangladesh Bank, মানে এটা এই লিমিটটা তো এনহ্যান্স হতে পারে। তো যে 50 লাখ টাকা একক নামে আর জয়েন্ট নেমে 1 কোটি টাকা এর বেশি তার নেওয়া নিষেধ, অথবা বাংলাদেশ ব্যাংক টাইম টু টাইম যদি এটা বৃদ্ধি করে তাহলে সে নিতে পারবে। ঠিক ওরকম ভাবে আবার লোনের ব্যাপারেও কিন্তু রেস্ট্রিকশন আছে, তো ডিপোজিটের ব্যাপারে ঠিক লোনের ব্যাপারে আবার একই রেস্ট্রিকশন গুলি আছে। সেগুলি আমরা আজকে আসলে আর ডিসকাশন করার আমি আর সময় পাচ্ছি না, আমার আজকে একটু ব্যস্ততা আছে। আপনাদের জন্য একটু ইম্পর্টেন্ট, এই লোন সংক্রান্ত এই সেকশনটা একটু লম্বা, যে ফাইন্যান্স কোম্পানি যে লোন দিবে তার পেইড আপ ক্যাপিটালের সাথে একটা লিমিট করে দেওয়া আছে 30%। দেখি, টোটাল অ্যামাউন্ট অফ লোন ফ্যাসিলিটি গ্রান্টেড or payable to any person, interested person, shall not exceed the rate fixed for the purpose of Bangladesh Bank from time to time. সেটা হলো যে সিঙ্গেল রেট লিমিট, ফিক্সড রেট লিমিট shall not exceed 30% in any case. এটা হলো রেট, কখনো 30% এর উপরে যাবে না। এত দূর তো যাওয়ার প্রশ্নই ওঠে না। No finance company shall grant a loan or any of the financial facilities to any person on the security of its own share. তার মানে নিজের শেয়ারকে জামানত রেখে ফাইন্যান্স কোম্পানি তার নিজের শেয়ার জামানত সিকিউরিটি রেখে সে কাউকে লোন দিবে না, বেনামি লোন দিবে না। নন এক্সিস্টেন্স পারসন, যাকে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যায় না, এরকম ধরনের কোন ইনস্টিটিউশন, নাম ঠিকানা জানা নাই, এই জাতীয় কোন ইনস্টিটিউশন বা বেনামি লোন কাউকে সে দিবে না। এই সেকশনটা যে ফার্স্ট আপনারা খুব ভালো করে দেখবেন, যে কোনো ফাইন্যান্স কোম্পানির থেকে কোন লোন, কোন কোন লোককে লোন দেওয়া যাবে না, হ্যাঁ। No finance company shall grant any loan or any other financial facilities without collateral to the following person. এই এক থেকে ABC এই তিন ধরনের মানুষকে সিকিউরিটি ছাড়া কোনো লোন দেওয়া যাবে না। মানে ওনারদের আর কি, মালিকদের আর কি, কোম্পানির ডাইরেক্টরদের ইন্টারেস্টেড কোম্পানি, আর ডাইরেক্টরদের ইন্টারেস্টেড প্রাইভেট কোম্পানি, পাবলিক কোম্পানি, তাদের ফ্যামিলি মেম্বার্স, এদেরকে কোনো ফাইন্যান্স কোম্পানি আনসিকিউরড লোন দিতে পারবে না, এটা নিষিদ্ধ। সিকিউরড লোন দিতে পারবে, কোনো বাধা নিষেধ নেই। এই কয়টা সেকশন আপনি সব সেকশন একটু দেখলেই হয়ে যাবে। ফাইন্যান্স কোম্পানি 25% বেশি পেইড আপ ক্যাপিটাল এন্ড রিজার্ভ, বোথ পেইড আপ ক্যাপিটাল এন্ড রিজার্ভ দুইটা যোগ করলে যা হয়
আর 25% এর বেশি ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ করবে না। অলরেডি বিনিয়োগ করে বসে আছে, করবে না তো আইনে লেখা আছে, কিন্তু বাস্তবে বিনিয়োগ করে বসে আছে, লস খেয়ে ফাইন্যান্স কোম্পানি বন্ধ হয়ে গেছে অনেকগুলি। স্যার ওই যে ফাইন্যান্স কোম্পানির ডিরেক্টর নিজে মানে এক এক ফাইন্যান্স কোম্পানি আরেক ফাইন্যান্স কোম্পানির ডিরেক্টরের কথা নাকি, না নিজেদের তো আর পারবে না নাকি? নিজেদের 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 ডাইরেক্টরদের ইনভলভমেন্ট থাকলে উইদাউট কোলাটারাল লোন দিতে পারবে না, কোলাটারাল দিয়ে দিতে পারবে উইদাউট তো কোলাটারাল। এটা তো ব্যাংকের ক্ষেত্রে কি স্যার? একদম ফাইন্যান্স ব্যাংকের তো ক্ষেত্রে সেম 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 সেম। যে কোনো ব্যাংক তার ডাইরেক্টরকে লোন দিতে পারবে না সিকিউরিটি না না হলে? না না, আমি বলি এটা সেম, মানে যে ফাইন্যান্স কোম্পানির ডাইরেক্টর সেই ফাইন্যান্স কোম্পানির কথা বলা হচ্ছে। অফ ইটস ডাইরেক্টর, যে ইটস দেখেন, হ্যাঁ ইটস ইহার, মানে আমি এক্স এক্স লিমিটেড ফাইন্যান্স কোম্পানির ডাইরেক্টর, এক্স কোম্পানি হ্যাঁ। থেকে আমি উইদাউট কোলাটারাল কোনো লোন নিতে পারবো না, বাট আমি অন্য কোনো জায়গা থেকে নিতে পারবো, সেটার ক্ষেত্রে আমি সাধারণ মানুষ হিসেবে গণ্য হবো। কারণ কি, সেখানে তো আমার কোনো, সেখানে ইনফ্লুয়েন্স নাই, সেখানে তো আমার কিছু নাই, সেখানে আমি নিতেই পারি, এটা সমস্যা। কিন্তু আমার নিজে যেখানে যে কোম্পানিতে ডাইরেক্টর আমি, সেই কোম্পানির থেকে আনসিকিউর্ড লোন নেওয়া যাবে না। সিকিউরিটি হলে নিজেরটা থেকে পারবো নিতে? হ্যাঁ 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 হ্যাঁ। মানে ধরেন আমি কিন্তু প্রাইম ব্যাংকের ডাইরেক্টর, আমি প্রাইম ব্যাংক থেকে লোন নিতে পারবো যদি লোন নিতে সিকিউরিটি পারবেন, দিই? সিকিউরিটি, হ্যাঁ সিকিউরিটি দিয়ে লোন নিতে পারবেন, তবে একটু বাংলাদেশ ব্যাংকের ও পারমিশন, বাংলাদেশ ব্যাংকের পারমিশন লাগবে, নিতে পারবেন, হ্যাঁ, সমস্যা নেই। বাংলাদেশ ব্যাংকের পারমিশন লাগবে তাহলে নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ পারমিশন লাগবে, পারমিশন লাগবে। আচ্ছা, 25% ক্যাপিটাল এবং রিজার্ভের 25% ক্যাপিটাল মার্কেটে ম্যাক্সিমাম লিমিট করে দেওয়া আছে, তার থেকে বেশি ইনভেস্টমেন্ট করতে পারবে না। সাবসিডিয়ারি করার ব্যাপারে কিছু বিধিনিষেধ আছে, রেস্ট্রিকশন অন ইন ফরমেশন অফ সাবসিডিয়ারি কোম্পানিজ, ফাইন্যান্স কোম্পানি সাবসিডিয়ারি ফরমেশনের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভাল ছাড়া কোনো সাবসিডিয়ারি ফর্ম করা যাবে না। হ্যাঁ, এটা অ্যাপ্রুভাল নিয়েই করা হয় সাধারণত। ওই যে মার্চেন্ট ব্যাংক, ব্রোকার হাউস বা অন্যান্য অন্যান্য ধরনের যেসব ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এর জন্য কোম্পানি করা হয় সাবসিডি, সেটা বাংলাদেশ ব্যাংকের পারমিশন নিয়ে করা যাবে। এটা খুব আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা সেকশন হলো 28, যে ফাইন্যান্স কোম্পানি ইমুভেবল অ্যাসেট কতটুকুন হোল্ড করতে পারবে সেটা লিমিট করে দেওয়া আছে, যে সর্বোচ্চ ইমুভেবল অ্যাসেট তো আমরা জানি, যে অ্যাসেট গুলি মুভ করা যায় না, যেমন ল্যান্ড, বিল্ডিং। এই যে ইমুভেবল অ্যাসেট ব্যালেন্স শিটে আমাদের থাকে, এইটা তার পেইড আপ ক্যাপিটাল এবং রিজার্ভ, ক্যাপিটাল এন্ড রিজার্ভের টোটাল যে যোগফল, আগে যেরকম আমরা বলছি, তার 25% সে ইমুভেবল প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করতে পারবে। তার অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাস, নিজের বিল্ডিং, নিজের অফিস, নিজের ব্রাঞ্চ, এগুলি। এই জন্য দেখবেন অনেক ব্যাংক, সে কিন্তু অনেক টাকা আছে তার কাছে, সে চাইলে একটা ব্রাঞ্চের জায়গা কিনে ফেলতে পারে, বিল্ডিং, কিন্তু সে না করে ভাড়া থাকে। কেন ভাড়া থাকে? ওটা এত ব্রাঞ্চ যদি হয়, আর এত জায়গা জমি যদি কিনে ফেলে, তাহলে তার 25% পার হয়ে যাবে। এই জন্য সে অন্যের বাড়ির খালি মাঠে তাকে টাকা দিয়ে বিল্ডিং করে সেই বিল্ডিং এ সে ভাড়া থাকে, দেখবেন। এবং অনেক জায়গা দেখবেন কোন একটা ফাঁকা বিল্ডিং, মানে এখনো কিছু হয় না স্ট্রাকচার, ওখানে লেখা আছে ব্যাংকের কাছে ভাড়া দেওয়া হবে, মানে ভাড়া দিলে 10 বছরের ভাড়া একসাথে অ্যাডভান্স নিয়ে ওই বিল্ডিংই হয়ে যাবে, ওই স্পেসটাই কমপ্লিট হয়ে যাবে ব্যাংকের থেকে অ্যাডভান্স এবং ভাড়া নিয়ে অনেক টাকা। কিন্তু নিজে ওটা কিনে ফেলতে পারে ব্যাংক, কিন্তু কিনলেও হবে কি, তার লিমিট দেওয়া, তো তার লিমিট হচ্ছে 25%। সুতরাং এই জন্য সে এটা সে সব জায়গায় রিয়েল এস্টেটে ইনভেস্ট, মানে তার এটা করা হয়েছে কেন, যে তার ক্যাপিটালের একটা অংশ ফিক্সড অ্যাসেটে যাক, বা ফিক্সড অ্যাসেট না, ইমুভেবল অ্যাসেট। ফিক্সড অ্যাসেট কিন্তু আরো বড়, সেখানে ফিক্সড অ্যাসেটের ভিতরে আরো অন্যান্য কিছু থাকতে পারে, তার মেশিন পত্র, অন্যান্য কিছু থাকতে পারে, কিন্তু শুধু ইমুভেবল অ্যাসেট কিন্তু 25 এর বেশি থাকতে পারবে না। তবে তার সিকিউরিটি কোলাটেরাল বাবদ যেসব অ্যাসেট আছে, এগুলি হিসাব থেকে বাদ যাবে। হ্যাঁ, এটা তার হিসাবে গণ্য হবে না।
মোটামুটি আমাদের মেজর এরিয়াটা চলে গেছে, আরো 2-4টা সেকশন আছে, লোন সংক্রান্ত কয়েকটা সেকশন আছে, জাস্ট ওয়েবার সংক্রান্ত কিছু সেকশন আছে, আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এটা আমাদের কাছে অত না, আমাদের মেইন এরিয়াটা মোটামুটি আলোচনা হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের ইন্সপেকশন এগুলিও অডিট নর্মাল অডিট, শুধু অতিরিক্ত হলো অডিট বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে অডিটর অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, ডাইরেক্টলি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে না। যে অডিটরকে আবার বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে বাংলাদেশ ব্যাংকের লিস্টেড অডিটরের থেকে অডিটর নিয়োগ দিতে হবে। আমি এর আগেও আপনাদেরকে অনেকবার বলেছি যে সব আইনের শেষে কিন্তু কিছু পেনাল প্রভিশন, তারপরে অফেন্স পেনাল্টিজ এন্ড অ্যাপিল, এই কয়টা জিনিস একটু কিন্তু সবাইকে মনে রাখতে হবে। অফেন্সেস, পেনাল্টিজ এন্ড অ্যাপিল, এটা যে কি কি কাজ করলে অপরাধ, সেই অপরাধের মাত্রা, তার পেনাল্টি কি, পানিশমেন্ট কি, আর আপিল করতে হলে কি কি অথরিটির কাছে কবে কিভাবে আপিল করতে হবে, এই আইন সব আইনের শেষে এই বিষয়গুলি বলা থাকে। ঠিক আমাদের এই যে এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এখন ফাইন্যান্স কোম্পানি বা তার ডাইরেক্টর কেউ যদি এই কাজ করে তাহলে তো এটা একটা অফেন্স হিসেবে গণ্য হবে। সেই অফেন্স হলে তার কি কি অ্যাকশন তার বিরুদ্ধে নেওয়া যেতে পারে, আমরা কিছু জেনে ফেলছি, টার্মিনেট করা যেতে পারে, তাকে করা যেতে পারে অনেক কিছু। তো সেই অ্যাকশন গুলি এখানে একটু বলা আছে, এটা আপনাদের একটু দেখতে হবে। আর আমরা ওয়াইন্ডিং আপ পড়েছি কোম্পানিতে, তো এই ওয়াইন্ডিং আপ এটাও হতে পারে, বাট বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো ফাইন্যান্স কোম্পানির ওয়াইন্ডিং আপ গ্রহণযোগ্য না। ওয়াইন্ডিং আপ গ্রহণযোগ্য, আর ভলান্টারি ওয়াইন্ডিং আপও গ্রহণযোগ্য না, এটা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া। দুইটা এখানে দেখেন বলা আছে, কনসলিডেশন এন্ড রিঅর্গানাইজেশন অফ ফাইন্যান্স কোম্পানি ভলান্টারিলি। কনসলিডেশন রিঅর্গানাইজেশনও করতে হলে বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভাল লাগবে, ওয়াইন্ডিং আপ করতে গেলেও বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভাল লাগবে। আর ভলান্টারি ওয়াইন্ডিং আপের ক্ষেত্রে একটা আলাদা সেকশন করে দেওয়া হয়েছে, ভলান্টারি ওয়াইন্ডিং আপ নট অ্যালাউড ফর, এটা বাতিল হবে যদি কেউ এরকম কোনো করে। আর তবে বাংলাদেশ ব্যাংক যদি চায়, বাংলাদেশ ব্যাংক অনুমোদন সাপেক্ষে এটা। আর এই যে পেনাল্টি প্রভিশনটা, হ্যাঁ, এটা আমরা নেক্সট ক্লাসে পেনাল প্রভিশনটা আমি একটু আলোচনা করতে চাই। পেনাল প্রভিশনটা একটু দরকার, হলো ফাইন্স, অফেন্সেস, পানিশমেন্ট, পেনাল্টিজ, অফেন্সেস, ফাইন্স, পানিশমেন্ট, এগুলি একটু লাগবে। এছাড়া বাকি মোটামুটি আপনাদের সব শেষ হয়েছে। আমি আর এটা প্রেজেন্টেশন থেকে আমি ক্লোজ করে দিয়েছি। আপনাদের আর কারোর কোনো যদি কোনো অবজারভেশন বা কোনো ইয়া থাকে, আমরা 2-3 মিনিটের মধ্যে একটু ক্লোজ করবো। হ্যাঁ, আজকে আমরা আর লম্বা করবো না ক্লাস। কারোর কোনো অবজারভেশন বা কোনো কিছু থাকলে আপনারা 2-1 মিনিটের ভিতরে বা কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। তবে আমি দেখেছি যে এখান থেকে একটা কোশ্চেন প্রতিবারই থাকে। গতবারে যেটা ছিল সেটা আপনাদের দেখিয়ে দিলাম। গতবারে যে কোশ্চেনটা ছিল খুব ইজি, ডিভিডেন্ড পেমেন্টের উপরে কোশ্চেনটা ছিল, এবং একটা অঙ্কও দিয়ে দিছে যে একটা কোম্পানি তার এত প্রফিট করেছে, এই বিষয়গুলি তার আছে, সে ডিভিডেন্ড দিতে পারবে কিনা বা দিলে কত টাকার উপরে, ডিভিজেবল প্রফিট, ডিভিডেন্ড প্রদানযোগ্য ফান্ড কত, এটা আপনাকে অঙ্ক করে বের করে দিতে হবে। সহজ ওই সেকশনটা আমরা দেখিয়ে দিয়েছি যে ওখান থেকে ডিসকাউন্ট, ব্রোকারেজ, লসেস, তারপরে হলো ফিকটিশাস কোনো অ্যাডভান্স অ্যাসেট যদি কোনো কিছু থেকে থাকে সবই বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে 20% রিজার্ভে ট্রান্সফার করতে হবে প্রফিট থেকে, বাকিটা ডিভিজেবল হিসেবে গণ্য করা যায়। এটা আসছিল গতবার, আমি একটু কালার করে দিয়েছি ওইটা। এই আর এবারেও মোটামুটি ভাবে মেজর এরিয়াগুলো একটু দেখা হয়েছে। সব তো আসলে সেকশন ওয়াইজ পড়ানো সম্ভব হয় না, মেজর এরিয়াগুলি আপনাদের সাথে আমরা একটু শেয়ার করে থাকি। তো কারোর কোনো কোশ্চেন আছে আপনাদের? নাই? স্যার আজকে কি শেষ ক্লাস নাকি আরো নেবেন স্যার? আমি তো, আমাকে বলা হয়নি এখনো কিছু যে এই সেশনের শেষ কিনা, এখনো কিছু স্যার বলা আমাদের এই যে হয়নি। ইন্স্যুরেন্সের যে ব্যাংক আমার আর কোম্পানি, দুইটা 3টে এরিয়া আছে দেখেছি। আমাকে একটা ক্লাস দিলে আমার ইন্স্যুরেন্স
ইন্স্যুরেন্স ব্যাংকের কিছু আলোচনা, কয়েকটা সেকশন, আর এই তো এটা হলে আপনি তো লেবার অ্যাক্ট থেকে লেবার প্রতিবার একটা লেবার প্রশ্ন আসে। লেবার একটা হতে, হ্যাঁ এই তিনটা জায়গায় বাকি আছে আমি জানি, যদি সুযোগ পাই নিতে পারবো। আপনাদের তো সেই কবে থেকে পড়াচ্ছি, পড়াইতে অনলাইনে স্যার একটু কষ্ট করে নিয়ে একটু দিয়েন স্যার আমাদের। আর যদি না হয় অ্যাটলিস্ট আপনারা কমিউনিকেট রাখেন, দরকার হলে আমি সিনপসিস আপনাদের দিয়ে দেবো। আমি জানি আমাকে বলে নাই যে ক্লাস আর হবে না, যদি হয় তাহলে তো ভালো, একটা দুইটা ক্লাস হলেই আমাদের কভার হয়ে যাবে মোটামুটি। জি আর স্যার, দুইটা নিয়ে স্যার একটু আর মেহরবানি করে cover করে স্যার দিন। ইন্স্যুরেন্স, লেবার অ্যাক্ট আর ব্যাংকিং মাস্ট প্রতি বছর একদম মানে থাকে থাকবে তো প্রত্যেকটাতে। আমি কোম্পানিজ অ্যাক্ট পড়িয়েছি, লেবার কোম্পানিজ অ্যাক্ট অ্যাক্ট থেকে থেকেও প্রত্যেকবার একটা থাকে স্যার, লেবার অ্যাক্ট থেকেও আসে। থাকবে, সব আইন থেকে এক একটা থাকবে। কোম্পানিজ অ্যাক্ট পড়িয়েছি, ওখান থেকে একটা, তারপরে আপনার এফআরসি পড়িয়েছি, সেখান থেকে একটা থাকবে, এই আজকে ফাইন্যান্স কোম্পানি যে পড়ালাম এখান থেকে একটা থাকবে, প্রত্যেকটা আইন থেকে একটা থাকবে। তারপরে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন পড়িয়েছি, সেখান থেকে দুইটাও থাকে, দুইটা ছিল গত, সেখান থেকেও থাকবে। তারপরে ইন্স্যুরেন্স থেকে থাকবে, লেবার থেকেও থাকবে, এমনকি ব্যাংক থেকেও থাকবে, সবগুলি থেকে একটা থাকবে, প্রত্যেক আইন থেকে এক একটা থাকবে আমাদের সিলেবাসে যেটা আছে। কেমন আপনাদের রিভাইজ সিলেবাসটা যদি ইয়া করে ওয়েবসাইটে একটু দেখে নিয়েন, রিভাইজ সিলেবাসে ওর গ্রিড গুলি আবার একটু একটু রিয়ারেঞ্জ করা হয়েছে, ওটা একটু দেখে নিয়েন আপনারা। হ্যাঁ, ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম ওকে। আমাদের এই পরীক্ষার জন্য কি রিভাইজ সিলেবাস অ্যাপ্লিকেবল, সামনে যে পরীক্ষাটা? আসলে খুব একটা চেঞ্জ তো হয় না, একটু গ্রিড গুলি একটু চেঞ্জ করা হয়েছে, আর ওর ভিতরে প্যারামিটার গুলি একটু ডিটেইল করে দেওয়া হয়েছে। ওটা হলে আপনাদের পড়ালেখার জন্য সহজ হবে, এমন তো কোনো মেজর চেঞ্জ নাই, ওটা পড়ালেখার সুবিধার্থে আর কি। আপনাদের ওখানে স্পেসিফাই করে দেওয়া হয়েছে ওই সেকশন গুলির নামগুলি বা কোন গুলি, এটা এরিয়া গুলি দেখা দেওয়া হয়েছে। আর মানে একটু একেবারে লেটেস্ট সিলেবাসটা দেখবো, এই তো স্যার লেটেস্ট সিলেবাস। হ্যাঁ একটু দেখে নিন, দেখে নিন, খুব একটা ঠিক মেজর আছে, চেঞ্জ নাই। সালাম। ওয়ালাইকুম আসসালাম। আর আপনার যদি কোনো নেসেসিটি হয়, কেস অফ নেসেসিটি, আপনার আমার সাথে যোগাযোগ রাখেন। আমাদের যে দুইটা তিনটা এরিয়া লাগলে আপনাদের ওখানে আমাদের একটু সামারাইজ করা আছে সিনপসিস আকারে, ইন্স্যুরেন্সটা পুরোই করা আছে আমার, ওটা একদিন একটু দেখলেই হয়ে যাবে, সমস্যা নেই। স্যার লেবারের উপরে কিছু একটা দিন, এটা অনেক ভাস্ট এরিয়া, একটু সংক্ষেপে কিছু যদি দিতে পারেন একটু দিন। লেবারের জি, স্যার। সহজ, আপনি ওইভাবে ভাস তো পড়বেন না। লেবারে আমি আগেও একদিন বলেছি, আপনি লেবারের নির্দিষ্ট কয়েকটা জায়গা পড়বেন না, সেটা হলো আপনার লিভ সংক্রান্ত নীতিগুলি, ছুটি ছাটা সংক্রান্ত এইটা, তারপরে হলো ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড, তারপরে হলো আপনার প্রভিডেন্ট ফান্ড, তারপরে এরকম কয়েকটা জায়গা আছে, এগুলি একটু আমাদের প্রফেশনাল রিলেটেড যে জায়গাগুলি ওগুলি একটু, গ্রাচুইটি ফান্ড এগুলি, তারপরে হচ্ছে এইগুলি একটু দেখলেই আপনাদের মনে হয় হয়ে যায়। আর ছুটি ছাটা সংক্রান্ত, আর টার্মিনেশন, আর একটা লোক গতবার আসছে পরীক্ষা, টার্মিনেশন সংক্রান্ত একটু এরিয়া, এই 5টা 6টা এরিয়া দেখলেই হয়ে যায়। এটা তো বিশাল একা আইন, এই সব পড়িয়ে কি আপনি পারবেন? আপনার ওই নির্দিষ্ট কয়েকটা জায়গা দেখলেই হয়ে যাবে, আপনাদের তো ডিটেলস দরকার নেই। ঠিক আছে, দেখি ক্লাস হলে আমাদের আরো ডিসকাশন হবে ইনশাআল্লাহ। আপনারা ওরিড হয়েন না, আপনাদের অনেক দিন কিন্তু ক্লাস হলো, এত ক্লাস তো অনেকের হয় না, এবং ম্যাক্সিমাম এরিয়া গুলি কভার হয়ে গেছে আপনাদের। ইনশাআল্লাহ বাকি 2-3টে ক্লাস যদি আমি পাই তাহলে সবই কভার হয়ে যাবে। এখন জানি না আমি ওখানে ওনাদের টাইম করে দিয়ে দিন। আমাকে বললেন ক্লাস নিব ইনশাআল্লাহ। এখন স্যার সব স্যারের ক্লাস শেষের দিকে, আপনি যদি একটু কাইন্ডলি বলেন তাহলে 2টা ক্লাস দিয়ে দিবে স্যার। আচ্ছা ঠিক আছে কথা বলবো, অসুবিধা নেই, আপনাদের সাথে আমি রাজি আছি আরো 2টে ক্লাস নিতে, সমস্যা নেই ইনশাআল্লাহ। ওকে স্যার, ধন্যবাদ স্যার। ওকে, থ্যাংক ইউ। আর এটা সিনপসিস তো আগেই পেয়ে গেছেন আপনারা, নেক্সট আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।